এনিওয়ে আমরা দেখাচ্ছিলাম যে এনএ10টাকে কিভাবে আমরা কেন আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত এবং আমরা এখান থেকে কিভাবে নেক্সট প্রজেক্ট বের করতে পারবো সেটা। তো আপনারা দেখেন এনএ10 একটা খুবই নাইস একটা ওয়ার্কফ্লো বিল্ডার, যেটা জেসন বেস, অর্থাৎ এনএ10 এর যে কোনো ওয়ার্কফ্লোকে কপি করে আমরা অন্য ওয়ার্কফ্লোতে নিয়ে যেয়ে পেস্ট করতে পারি, মানে খুবই ইজিলি। হ্যাঁ, যেমন দেখেন আমার এটা লোকাল মেশিন। দেখেন আমি কিন্তু এখন লোকাল মেশিনে আছি, লোকাল মেশিনের একটা র্যাগ এজেন্ট আমি এখন ক্লাউডে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লাউড, এটা একটু স্লো, আমি ফার্স্ট সার্ভারে যাই। স্ক্রিন কি শেয়ার করা আছে? স্ক্রিন শেয়ার করা নাই? ওই দেখতে পাচ্ছি না তো। আমিও দেখতে পাচ্ছি না স্ক্রিন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তা আপনারা কথা বলেন না কেন? হাই হাই, আমি এতক্ষণ কি স্ক্রিন শেয়ার ছাড়া কথা বলতেছিলাম? না স্যার, যখন যখন রেকর্ড এতক্ষণ ছিল করলেন, স্যার, জাস্ট রেকর্ড করার ও পর থেকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তো, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এনএ10 এর ওয়ান অফ দি মানে বেস্ট ফিচার যেটা অন্য কারোর মধ্যে আমি দেখি নাই, সেটা হচ্ছে যে এই যে জেসন বেস। হ্যাঁ, তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ইজিলি এআই দিয়ে এনএ10 এর বিল্ডার রিরাইট করা যায়। এটা অলরেডি আপনারা খেয়াল করছেন যে এনএ10 এর ক্লাউড ভার্সনের মধ্যে কিন্তু এখন এনএ10 এর ক্লাউড ভার্সন দিয়ে আপনি এনএ10 ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবেন। খেয়াল করছেন আপনারা এটা? তো এইটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে ও আসলে কিছুই না, ও জাস্ট ব্যাকগ্রাউন্ডে জেসন ফাইল তৈরি করতেছে, মানে এনএ10 এর জেসন তৈরি করতেছে। তো আমাদের আমাদের একটা ওয়ে আউট দরকার, যে আমরা জেসনটাকে রিড করে আমরা যদি প্রপারলি এটাকে পার্স করতে পারি, এবং সেখান থেকে যদি ধরেন আমাদের নিজস্ব ওয়ার্কফ্লো দরকার নাই, আমরা জাস্ট এনএ10 এর ওয়ার্কফ্লোটাকে পার্স করে আমাদের সিস্টেম দিয়ে আমরা একটা বাইনারি তৈরি করতে পারি অথবা একটা ওয়েব সার্ভিস তৈরি করতে পারি, যেটা দিয়ে মানুষ তার তার ওয়ার্কফ্লোটাকে প্রোডাকশন লেভেলে এসে রান করতে পারবে। এতটুকুই সার্ভিস, মানে বলতেছি এতটুকু, বাট আসলে এর মধ্যে তো অনেক কাজ। হ্যাঁ, যেমন ধরেন এখান থেকে আমি যে ধরেন এই ওয়ার্কফ্লোটা আমি এটা রেডি করে ফেলছি, এটা আমি জানি যে এটা খুবই স্মুথলি কাজ করে, মানে এটা স্মুথলি বলতে একদম টেস্টেড, যা যা এখানে পাইপলাইনে যা যা ওয়ার্কফ্লো দেখতেছেন এইগুলোই আমার কাজ, এখানে আমার আর কোনো চেঞ্জ করার দরকার নাই। তো যখন আমি দেখবো যে হ্যাঁ আমার কাজ ডান, আমি তখন এটাকে এখন আমার প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়া দরকার, তখন আমি শুধু এখানে এসে কপি করব, করে এই যে প্রোডাকশন সার্ভারে গেলাম, মানে আমাদের সার্ভারের কথা বলতেছি আর কি, মানে এখনো তো এটা সম্পূর্ণ হয় নাই, যখন হবে আর কি, হওয়ার পরে যে এখানে আপনি পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথে এখানে এখানে যদিও ভিজুয়ালি দেখাচ্ছে, আমরাও ওই ভিজুয়ালি দেখাবো, বাট ভিজুয়ালি দেখানোর আগে আমাকে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করতে হবে, এই যে জেসনটাকে আমি পার্স করব, জেসনটাকে পার্স করে আমি কিন্তু এখানে জানি যে কোন নোডের কি প্যারামিটার থাকে। হ্যাঁ, কিভাবে জানি? কারণ অলরেডি আমরা এই ওয়ার্কফ্লো গুলা যখন নিজেরা তৈরি করছি স্ক্র্যাচ থেকে, এই যে যেটা দেখালাম, এই স্ক্র্যাচ থেকে যখন তৈরি করছি তখন কিন্তু আমরা এখানে একটা নোড তৈরি করার সাথে কি কি প্যারামিটার লাগে, কোন 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 জিনিসগুলো ভেরিয়েবল, কোন কোন জিনিসগুলো ভেরিয়েবল না, এগুলো কিন্তু আমরা জানি। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এনএ10 এর সবচেয়ে মোস্ট ইউজফুল যে নোড গুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, এরকম খুব বেশি নোড নাই, হয়তো 50টা বা 100টা নোড হবে ম্যাক্সিমাম। ওই 100টা নোডকে ইনিশিয়ালি আমরা ইয়ে করব, মানে আমাদের আমাদের এই প্রজেক্টের মধ্যে টার্গেট করব আমরা। তার মানে ওই 100টা নোট দিয়ে আপনি যে ওয়ার্কফ্লোই বানান না কেন, সেটা যদি আপনি এইভাবে কপি করে পেস্ট করতে পারেন, সাথে সাথে আমাদের এই প্রজেক্টটার কাজ হবে যে সেখান থেকে যে জেসন ফাইলটা পাবো, সেই জেসন ফাইল থেকে আমাদের এই প্রজেক্ট ওরিয়েন্টেড একটা আহ জেসন ফাইল তৈরি হবে, এবং ওইটা প্রোডাকশন লেভেলে রান করার জন্য যা যা দরকার সেটা গোল্যাং দিয়ে আমি আহ তৈরি করে ফেলবো আর কি। অলরেডি আমার একটা পোর্শনের কাজ শেষ, অর্থাৎ এখন আমি এনএ10 এর জেসন এনএ10 এর মতো আমি সিমিলার একটা জেসন ফরম্যাট তৈরি করছি, সেইটা দিয়ে আমি পার্স করতেছি, এখন সাকসেসফুলি কাজ করে। এখন আমার কাজ হবে যে আহ, এই এনএ10 এর এই ওয়ার্কফ্লোটাকে আমাদের যে জেসন আছে সেইটার সাথে ব্রিজ করা।
ওইটা যখন প্রপারলি ব্রিজ করতে পারবো তখন আলটিমেটলি কি হবে যে প্রথমে এনএ10 এর জেসন, এনএ10 থেকে আমাদের জেসন, আমাদের জেসন থেকে আবার এনএ10 এর জেসন, তাই যদি হয় তাহলে কিন্তু ভাইস ভার্সা আমরা সিস্টেম, আমাদের সিস্টেম টু এনএ10, এনএ10 টু আমাদের সিস্টেমে মানুষজন প্রোগ্রাম গুলোকে নিয়ে যেতে পারবে। যদিও এখানে ভাইস ভার্সার কোনো দরকার নাই, শুধু ওয়ান ওয়ে হলেই হবে যে এনএ10টাকে মানুষ ওয়ার্কফ্লো বিল্ডার হিসেবে ইউজ করবে। যখন ওয়ার্কফ্লো তার বানানো ডান, তখন সে প্রোডাকশন লেভেলে যখন সে ডিপ্লয় করতে চাইবে, তখন সে এখান থেকে কপি করে নিয়ে এসে আমাদের আমাদের ওয়ার্কফ্লো বিল্ডারের মধ্যে সে পেস্ট করে পাবলিশ বা এক্সিকিউট এরকম একটা বাটন থাকবে, সেটা ক্লিক করার সাথে সাথে ধরেন আমরা তাকে একটা যদি সে সার্ভিস মোডে রান করতে চায় তাকে আমরা একটা বাইনারি তৈরি করে দিব ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্ট বলতে ধরেন 1-2 মিনিট লাগবে হয়তো। আর যদি সে এটাকে ওয়েব সার্ভিস হিসেবে রান করতে চায়, সেটার জন্য হয়তো একটা ওয়েব ওয়েব ভার্সন অ্যাপ্লিকেশন দিয়ে দিব। ওয়েব ভার্সন সেটাও বাইনারি ফাইল, সেটাও একটা জাস্ট সেটা হয়তো একটা ব্রাউজার ইউআরএল ওপেন করে অ্যাক্সেস করতে হবে। তো এটা কিন্তু কমপ্লিটলি ডুয়েবল, এবং আমি কিন্তু এর পরের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আমার প্রগ্রেসটা। আজকে দেখাচ্ছি না, কারণ আমি আজকে প্রিপেয়ার্ড না এটা দেখানোর জন্য, এটা জাস্ট কথায় প্রসঙ্গে আসছে দেখে আমি এটা না দেখালেই নয়, এই জন্য দেখালাম। এটার অনেক প্রিপারেশন আছে। প্রিপারেশন কেন, যে এখানে অনেক ক্রেডেনশিয়াল আছে, অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, ব্যাক এন্ড ফোর্থ, যেগুলো আমাকে ভ্যালিডেশন চেক করে দেখতে হবে, কারণ সেশন থাকে না। তো এই কারণে আমাকে আগে রান করে 1-2 দিন আমি টেস্ট করে দেন আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে আমি দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই প্রজেক্টটা আসলেই ডুয়েবল। তো আমরা কেন এটা, মানে আমি কেন এটাতে হোপফুল, বিকজ দেখেন এনএ10 এর একটা বড় বাজার এখন তৈরি হয়ে গেছে না, বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এটা এনএ10 ট্রাই করতেছে। তো যখন মনে করেন 10 লক্ষ লোক যখন একটা সিস্টেম চালাচ্ছে, তখন কিছু না কিছু ইউজারের তো প্রবলেম হবেই। ধরেন 1000-2000, সরি 1000-2000 বলে 1-2-5-10% ইউজার তো এমন থাকবেই যারা এনএ10 এর এই ওয়ার্কফ্লোতে তারা প্রবলেম গুলা ফেস করতেছে, তারা চাচ্ছে অল্টারনেটিভ সলিউশন। তো আমরা কিন্তু তাদেরকে টার্গেট করতে পারি, এবং আমরা কিন্তু টার্গেট কি, এটা যদি ইনিশিয়ালি ধরেন আমরা তাদেরকে ডেমো হিসেবে যে 1 মান্থ 2 মান্থ 3 মান্থ ফ্রি তুমি ইউজ করো, যখন তুমি স্যাটিসফাইড তখন আমাদের সাবস্ক্রিপশন ইউজ করতে হবে। আমার তো মনে হয় যে এটা এই, মানে না নেওয়ার কোনো সুযোগই নাই, কারণ আলটিমেটলি এনএ10 এর ওই সমস্যাগুলো তো একটা মানে মানে বিরাট সমস্যা, এটা প্রোডাকশন লেভেলে আসলে হিউজ ইম্প্যাক্ট ফেলে। যেমন আমি নিজেই তো এনএ10 এর সার্ভিস দিয়ে আমি কখনো মানে আমার এনএ10 এর সার্ভিস আমি ইউজ করি ডে টু ডে, কিন্তু আমি কিন্তু সার্ভিস মোডে রান করি না। কেন? কারণ আমি জানি যে এটা সার্ভিস মোডে রান করলে মিস করে, তারপরে বেশি র্যাম, আমার হার্ডওয়্যার রিসোর্স বেশি অকুপাই করে রাখে, আর তারপরে ধরেন স্লো কাজ করে। মানে স্লো কেন, আমি কম্পেয়ার উইথ গোল্যাং বা আদার টেকনোলজি অনেক স্লো। হ্যাঁ, তো এই অ্যাডভান্টেজ গুলা তো আমরা নিতে পারি। তো এই এনএ10 এর এই প্রবলেম গুলাকে আমরা সলিউশন হিসেবে আমরা দিতে চাচ্ছি আর কি। তো এটাই হচ্ছে আমার আইডিয়াটা। আমি ভাবছিলাম যে আরো পরে শেয়ার করবো, তো আজকে কিছু শেয়ার করলাম, বাকিটা হয়তো নেক্সট ক্লাস বা পরের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। তা আপনাদের কি মনে হয়, আমি আপনাদের কাছে একটু ফিডব্যাক নেই, এই যে এনএ10 এর যে একটা বিরাট মার্কেট প্লেস তৈরি হচ্ছে এবং এখানের যে প্রবলেম গুলা, সেই প্রবলেম গুলা আপনারা কিভাবে দেখেন, যে আসলে কি এই প্রবলেম গুলা ভ্যালু ক্রিয়েট করে, মানে এই প্রবলেম গুলা যদি আমরা সলভ করি সেটাকে আসলে ভ্যালু দিবে, নাকি আপনার কি মনে হয় যে আসলে আমাদের প্রবলেম গুলাকে মানুষ ওইভাবে মূল্যায়ন করবে না? আপনাদের কি মনে হয়, একটু জাস্ট দু একজন যদি বলেন। হ্যাঁ সুরাইয়া। জি স্যার। হ্যাঁ আপনি হাত উঠেছেন তো সেই কারণে। না, আমি তো হাত উঠাইনি স্যার। আচ্ছা, শরীফ হাত উঠায়, শরীফের হাত উঠানো আছে, তাহলে মনে হয় হাত আর এমনি আমি উঠে আছে। বলবো স্যার কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শরীফ, শরীফ বলেন, তারপর রুহানি বলেন। জি স্যার, আপনার প্রজেক্টটা দেখে স্যার খুবই ভালো লাগলো স্যার। আমাদের আসলে মানে আমাদের দেশে আসলে ট্যালেন্ট আছে, আপনারা আছেন বিশেষ করে। আর আপনার পয়েন্ট অফ ভিউ যেটা ছিল যে আপনি ওই মানে কোনোভাবে যদি এই নেটের ওয়ার্কফ্লোটাকে এনে আহ, আপনার সার্ভিসটা ইউজ করে এটা প্রোডাকশন রেডি করা যায়, আমার মনে হয় এটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। আর বিহাইন্ড দ্য সিন আপনি গোল্যাং এর মতো এত পারফরমেন্স ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ড যদি রাখতে পারেন বা ব্যাকএন্ড যদি রাখা যায়,
তাহলে এটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। তো এটা ক্লিয়ারলি, তো এটাই বলতে চাচ্ছিলাম যে ওই পয়েন্ট অফ ভিউতে যে ওয়ার্কফ্লো আমি যেখানেই বানাই না কেন, এনএইট বা সিমিলার এরকম কোনো কিছু যেটা আপনার সিস্টেমটা জেসন পার্স করে সে বিহাইন্ড দ্য সিন প্রোডাকশন রেডি করে দেবে, এবং যেটার মানে রেসপন্স খুব ফাস্ট হবে এবং পারফরমেন্সটা ভালো হবে। তো এই পয়েন্ট অফ ভিউতে স্যার এটা একটা ইম্প্যাক্ট করবে, শুধু মানে বাংলাদেশ কেন্দ্রিক না, এটা ওয়ার্ল্ড ওয়াইডই ইম্প্যাক্ট করবে আমি মনে করি। হ্যাঁ, কারণ আমি জি জি জ্যাপায়ার দেখেছি, মেঘ দেখেছি, এবং কয়েকটা আমি নিজে মানে ট্রাই করেছি স্যার আপনার কোর্সে ঢোকার পরে। অল্টারনেটিভ কি কি আছে এই নিয়ে দেখার জন্য। তো আমি মনে করি আপনার এই পয়েন্ট অফ ভিউটা ঠিক আছে স্যার। শুধু N8 না স্যার, অন্য যে কোনো জায়গা থেকেই আপনি ওয়ার্ক ফ্লো আনেন না কেন, যদি আপনার সিস্টেম এটা জাস্ট প্রোডাকশন রেডি করে দিতে পারে, আর এর মাঝখানে যদি কোনো ধরনের আহ, মানে কমপ্লায়েন্স বা রেগুলেটরি বা গভর্নেন্স এর কোনো ইস্যু না থাকে, যে আমরা তাদের বা আপনি তাদের বিল্ড করা ওয়ার্ক ফ্লোকে আপনি জাস্ট রেডি করে দিচ্ছেন কনজিউমার লেভেলে, আশা করি স্যার এটা ইম্প্যাক্ট করবে। ইনশাল্লাহ। আমার মনে হয় না যে এখানে কোনো কমপ্লায়েন্সের ইস্যু হবে, কারণ হচ্ছে এটা তো এই আমি তো N8N এর কোনো কিছু কপি করতেছি না, আমি N8N এর আউটপুটটাকে আমার সিস্টেমে এসে ইনপুট হিসেবে ব্যবহার করতেছি, তো সেখানে কমপ্লেন থাকার কথা না আমার মনে হয়। তারপরেও দেখতে হবে যে আদৌ কোনো আহ, ইয়ে করে কিনা, কন্ট্রাডিক্টরি কোনো কিছু আছে কিনা। হ্যাঁ আশরাফ, কিছু বলবেন আপনি? স্যার আমি আপনার আইডিয়াটা শুনতেছিলাম, এটা আসলে অসাধারণ হইতো। স্যার একটা বিষয়, যদি আমাদের ইনপুটটা এরকমই থাকে যে ওইটার আউটপুটটা জেসন আউটপুটটা পাস হবে মানে আমাদের এই সিস্টেমে, সেক্ষেত্রে কি স্যার আমাদের কন্টিনিউয়াসলি ওদের সাথে সাথে আপডেট করতে হবে না? ইন কেস ওরা নতুন কোনো নোড বা কোনো একটা সিস্টেম অ্যাড করলো বা কিছু একটা চেঞ্জ হ্যাঁ করলো, হ্যাঁ 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 হ্যাঁ, তখন তখন তো করতে হবে, ডেটা রাইট, চেঞ্জ যাবে, তো আমাদের এক্স্যাক্টলি তখন সেটা। ওদের সাথে দৌড়াইতে হবে, এই টাইপের হয়ে যাবে না? হ্যাঁ, বুঝি নাই কি? আমাদের তখন ওদের সাথে কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করতে হবে, মানে কন্টিনিউয়াসলি ওদের সাথে আমাদের মানে দৌড়াইতে আহ হবে। হ্যাঁ, মানে এই জন্য আমি তো শুরুতেই বললাম যে যখন আসলে আপনি মনে করবেন যে এটা রেডি, তখন আর ওই আপনাকে একটু আগে খেয়াল করছেন আমি বলছি যে ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশনের একটা ব্যাপার করা হ্যাঁ হ্যাঁ যেতে পারে। হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাক অ্যান্ড ফোর্থ যখন করব তখন হয়তো বা N8N এর সাথে আমাদের একটা পাইপলাইনে কানেক্টেড থাকবে, যে N8N এ কোনো চেঞ্জ আসলে আমাদের এখানে অটোমেটিক সেটা, মানে অ্যাডাপ্ট ওই করে যে নিই। ওয়েব হুক টাইপের একটা কানেকশন যদি হুম, দিয়ে রাখা যায়, বুঝছেন না? তো এটা তখন কোনো কমপ্লেক্স কিছু না, করা যাবে হয়তো, বাট মূল চ্যালেঞ্জ তো এখনো শুরুই করিনি। মানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে N8N এর ওয়ার্কফ্লোটাকে পার্স করে সেটা আমাদের সিস্টেম অ্যাড করা। এনভায়রনমেন্টে নিয়ে এসে মাইক্রো লেভেলে সেটাকে ডিভাইড করে সেই অনুযায়ী আবার গোল্যাং এর সোর্স কোডকে কম্পাইল করে রান করা, এটা অনেক চ্যালেঞ্জিং। মানে মানে যতটা ইজিলি বললাম মুখে অতটা ইজি কিন্তু না, বুঝতে এটা পারছেন? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনেক চ্যালেঞ্জ আছে এখানে। তো এই চ্যালেঞ্জের জন্যই আসলে আমি কমিউনিটি বিল্ড করতে চাই অলওয়েজ, কারণ 100 জন মাথা 100টা ব্রেইন, বুঝছেন না? মানে 100টা ভিউ পয়েন্ট, 100টা ব্রেন স্টর্মিং এর জায়গা, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে কথা বললে, ব্রেন স্টর্মিং করলে দেখবেন যে একটা না একটা সলিউশন বের হয়ে যায়। আর আমাদের বাঙালিদের বুদ্ধি তো খারাপ না, ক্রিটিক্যাল বুদ্ধিতে ভরা, বুঝছেন না? সো আমার মনে হয় যে ভালো হবে। এই কারণে আমি চাচ্ছিলাম যে তো ইস্তিয়াক বা আর কারো কোনো ভিউ আছে কিনা? আমি স্যার মেবি অনেকে হয়তো এটা নিয়ে কাজ শুরু করে দিতেও পারে, যেহেতু এটা ডিমান্ড বাড়তেছে। সো ওই যে স্যার কে আপনি কে বললেন 5-10%, এই যে হ্যাঁ আপনি যে আইডিয়াটার কথা বললেন স্যার, N8N এর, হ্যাঁ 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 সেটা, মানে 5-10% তো মিনিমাম থাকবে যারা স্যাটিসফাই হবে না, যারা অল্টারনেটিভ খুঁজবে। সেটাও তো নাম্বার কম হবে না এত ইউজারদের কাছে। অনেক So, হবে, এটা এখনো এক্স্যাক্টলি সুযোগ অনেক। আর potential আছে। আমার ধারণা আমার ধারণা এই ধরনের কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, মানে আমি যেটা বানাচ্ছি আর কি, আমার ধারণা এই আমার কম্পিটিটর খুব কম হবে। আপনাদের কি মনে হয়? আসলে এরকম হওয়ার কথা না? মানে আপনার কি মনে হয়? হ্যাঁ স্যার, এত কমপ্লেক্স লেভেলে কমই হবে যদি খুব বড় ধরনের প্লেয়ার না আসে এটা মাইক্রোসফট। আসলে হ্যাঁ, বড় ধরনের প্লেয়াররা আসতে পারবে, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, এই প্রজেক্টের কমপ্লেক্সিটিটা কিন্তু সুপার হাই, বুঝতে জি স্যার, পারছেন? জি স্যার। এত এই এই সুপার হাই কমপ্লেক্সিটি দেখেই আসলে আমি এটাকে চুজ করছি। কারণ কি, যে আমার যাতে কম্পিটিটর সহজে কেউ হইতে না পারে, বুঝতে পারছেন? জি এই স্যার। আর সো বড় কোম্পানি, দেখেন বড় কোম্পানি যদি আসে আর যদি আমি বড় কোম্পানিকে টেক্কা দিতে পারি, ও রেদার দেন ও নিজে করার থেকেও পুরো আমাকেই স্যার। হায়ার করবে, বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছেন? ওপেন এর মতো মাইক্রোসফট যেমন ওপেন এআই কে নিয়ে নিল নিজেরা না করে।
এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমার মনে হয় শুধু এই পরীক্ষা আমাদের একটা একটা লেভেল পার করা দরকার। আর ইভেন এমনও হতে পারে এনএটেনও আমাদেরকে এগ্রিমেন্ট দিতে পারে, এই তোমরা বানাইছো চলো আমরা মার্চ করে ফেলি, বলতে পারে না? হ্যাঁ স্যার, এরকম তো দেখেছি এর আগেও আমরা, হোয়াটসঅ্যাপ কে হ্যাঁ, পেনল্টি নিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি। সো মূল ব্যাপার হচ্ছে যে আমি ওদের কাঁপুনি ধরায় দিতে পারি কিনা, বুঝছেন না? যদি ওদের জেসনটা খালি কপি পেস্ট, আমি যেভাবে বললাম জি যে স্যার। কপি করবেন পেস্ট করবেন, একটা বাটন মানে দুই একটা চেঞ্জ করবেন, ওই যে ক্রেডেনশিয়াল লেভেলে তো ডেফিনেটলি চেঞ্জ করতে হ্যাঁ হবে, তাই না? কারণ হ্যাঁ 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 হ্যাঁ। ক্রেডেনশিয়াল তো আর আর জেসনের সেম মধ্যে থাকে না, থাকে না। থাকবে হ্যাঁ, না হ্যাঁ। হ্যাঁ, আপনি মানে জেসন কপি করবেন, আমাদের সিস্টেমে পেস্ট করবেন, ক্রেডেনশিয়াল গুলা দিবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন, ডান, ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনি এটা নিয়ে পৃথিবীর যে কোনো সার্ভারে গিয়ে আপলোড করে রান করে দিবেন। আর সেটা যদি রান করে তাহলে কি ফাটাফাটি হবে না? চিন্তা করেন তো। জি স্যার, অসাধারণ হবে আসলেই। এটাই মানে আমি জাস্ট আমার নিজেরই প্রথমে খুব ভালো লাগছিল, তো যার কারণে ওখান থেকে আমি শুরু করছি। হ্যাঁ, শরীফ কিছু বলবেন, তারপরে আর কেউ যদি বলেন, না হলে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিব ইনশাল্লাহ। স্যার ছোট স্যার করে বলতাম যে আপনার প্রজেক্টটা কি কোনোভাবে আপনার কি ইচ্ছা আছে বা ফিউচার কোনো প্ল্যান আছে যে এটাকে ওপেন সোর্স রেখে কমিউনিটি বিল্ড করার, বা হ্যাঁ, যেভাবে অবশ্যই। আসলে দেখেন, ওপেন সোর্স আমি প্রোগ্রাম ওপেন গুলা সোর্স আগায়? আমি ওপেন সোর্স করতে ভয় পাই না, কিন্তু সমস্যা হচ্ছে যে ওপেন সোর্স করব তখনই যখন এটা কপি হওয়ার ভয় নাই বা আমার ক্রেডিট চলে যাওয়ার ভয় নাই, বুঝতে পারছেন? এখন আমরা এতটাই ছোট আচ্ছা, যে শুনছি। আমাদেরকে তো ধরেন মানুষ ইজিলি মানে ওপেন সোর্স করার সাথে সাথে আমাদেরটা নিয়ে আমাদের থেকে ভালো বানায় মনে করেন আমাদেরকে বাদ দিয়ে চলে গেল আর কি, বুঝছেন না? তো এই জন্য হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত ওপেন সোর্স করব না। এই জন্যই তো লোকাল কমিউনিটিটা দরকার, যে ধরেন আফটার 6 মান্থ যদি ওপেন সোর্স করি কোনো সমস্যা নাই, মানে একটা একটা সার্টেন লেভেলে যখন আমাদেরটা হেভিলি প্রোডাকশন লেভেলে চলে গেছে, কাজ করতেছে, ভালো বিট করতেছি, তখন যদি ওপেন সোর্স করি কোনো সমস্যা নাই। বাট আপনি ডে ওয়ানে জাস্ট আইডিয়া নিয়ে ওপেন সোর্স করলেন, তাহলে কিন্তু আপনি ভালনারেবল স্টেটে চলে গেলেন, কারণ আপনার আইডিয়া খুব ইজিলি আরেকজন এটাকে বেটার আরো 10 গুণ 100 গুণ বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবে, বুঝছেন না? জি স্যার, কারণ ঠিক, আমাদের তো আপনি অনেক রাইট স্যার, লিমিটেশন আছে। থ্যাংক ইউ। জি জি। হ্যাঁ, রুহানি, এবার আপনি বলেন। সরি, আপনাকে অনেকক্ষণ বসায় রাখলাম, ওয়েট করে রাখলাম। না, জি না স্যার, আসলে আমি মানে একটা জিনিস শুনলেন না, অনেক কিছু ওই কোশ্চেন জানা হয়ে যায়। তো আমি স্যার একটা কথা আমি মানে বিলিভ করি যে কোনো কিছু যদি করতে চায় মানুষ, তাহলে টুডে টুমোরো সেটা হয়ে যাবে। তো এখন যে জিনিসটা, যে সমস্যাগুলো এনে টেনে দেখাচ্ছে, সেইটা একটা ওয়েতে আমরা প্রবলেম সলিউশনটা না করে ওই প্রবলেমটাকে আমি 3টা ওয়েতে কিভাবে সলিউশন করতে পারি, এইটা আমরা যদি করে ফেলতে পারি, তাহলে মনে করেন আপনি হচ্ছে আহ, এইখানে কেন সারা বিশ্বে রাজত্ব করা যাবে। তা এখন যেটা হ্যাঁ, টার্গেট করতে ইনশাআল্লাহ। হবে যে আমার প্রবলেমগুলো রান করতে, মানে ওয়ার্কফ্লোটা রান করতে আমাকে কি কি প্রবলেমগুলো আমার ফেস করতে হচ্ছে। তো ওই প্রবলেমগুলোকে আমি অপশনাল আর হচ্ছে এটা হচ্ছে মেজর, এই সবগুলো মিলে কিভাবে সলিউশন আনতে পারি। যদি আমি এই স্টেপ বাই সিকোয়েন্সে ভাবে যাই, তাহলে একটা সময় ওই প্রবলেমগুলো থাকবে না স্যার। তো আই থিঙ্ক এটা একটু সময় লাগবে, কিন্তু হবে, মানে এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, অবশ্যই। এবং দেখেন রুহানি, দিস ইজ দ্য সিক্রেট রিজন আই এম ডুইং দিস বুট ক্যাম্প, বিকজ আই এম কানেক্টিং উইথ মাল্টিপল পিপল। হ্যাঁ, এবং আমি ফ্রি অফ কস্ট তাদের ভিউ জানতে পাচ্ছি, তাদের প্রবলেম গুলো শুনতে পাচ্ছি, তাদের ডিফারেন্ট লেভেলের ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি। এই সবগুলো আমাকে আমার পারফেক্ট প্রোডাক্ট বানাতে হেল্প করতেছে, বুঝতে পারছেন? জি স্যার। সো দিস ইজ দ্য রিজন, এটাই আমার আসলে বেনিফিট, যে এই 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 জন্য বারবার বলি যে আমার আসলে পয়সার দরকার নেই, কারণ এই বুট ক্যাম্প যে পয়সা দিবে তার থেকে 10,000 কোটি গুণ বেশি পয়সা মার্কেটে আছে, বুঝছেন না? জি তো স্যার। সেইটা আমি সেটাই আসলে আমার টার্গেট। তো এই জন্য আপনারা প্রবলেমে যদি ইউজই না করেন তাহলে প্রবলেমে পড়বেন না, আর প্রবলেম না পড়লে তো আমার ইয়াটা বেরোলো না, আমার পেইন পয়েন্টটা সলভ হচ্ছে না, তাই না? জি স্যার। এই জন্য আপনার দ্য মোর ইউ ইউজ দ্য মোর প্রবলেম উইল এক্সপেরিয়েন্স, অ্যান্ড দ্যাট উইল ব্রিং মি মোর ক্লোজ টু মাই সলিউশন, বুঝছেন না? জি স্যার, এই শুধু আরেকটা জিনিস যোগ করতে চাই, শুধু যে এই যে প্রবলেমটা সলিউশন হয়ে গেল, এটাই শুধু না, ওইটার সাথে আরেকটা অপশন রাখতে হবে যে এই এই প্রবলেম, এই সলিউশনটা যদি না হয়, তাহলে আমি অন্য সলিউশন দিয়ে এটা
ইয়ে করে ফেলতে পারবো, ওয়ার্ক এক্স্যাক্টলি ফ্লোটা রান করে ফেলতে পারবো। স্যার আমি এক্স্যাক্টলি এই যে রবিবারে আসবো ঢাকা স্যার। আমি তো আচ্ছা, মানে ভেরি গুড। আমার রবিবারে ঢাকা আসবো স্যার। তো আমি আপনার এইটা শুনে আমার খুব ভালো লাগছে। আর এখানে স্যার অনেক মেধাবী, অনেকের ভালো ভালো আইডিয়া আছে। আপনি আছেন, আই থিঙ্ক স্যার আমরা কিছু একটা করতে পারবো। আমি ছোটখাটো একটা মানুষ, কিন্তু আমার মনে হয় যদি লেগে থাকি করতে পারবো স্যার। এটা খুব জটিল কিছু না। ইনশাল্লাহ, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সবার দেখেন কোনো কিছু পারা না পারার মধ্যে সবার প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার মধ্যে বিলিভ করা যে আপনি পারবেন। আর সেকেন্ড হচ্ছে যে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া, কাজ করা। হ্যাঁ, তা আমি কিন্তু খালি বলার মধ্যে না, আমি কিন্তু অলরেডি অ্যাকশন নিছি, এবং আমি যে আমার স্ক্রিন শেয়ার করে দেখাইলাম, আপনারা ওইগুলা কি দেখে বুঝছেন যে কি লেভেলের ফ্রন্ট এন্ড এক্সপিরিয়েন্স হইলে এই ধরনের কাজগুলো করা যায়? এটা যারা ফ্রন্ট এন্ডের কাজ করেন এরকম কেউ এখানে আছে যে সুপার ডুপার জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট আছেন এখানে কেউ, বা ভালো লেভেলের কাজ করছেন, ফ্রন্ট এন্ডের কমপ্লেক্সিটি গুলো বোঝেন, এরকম কেউ আছে? আরিয়ান এখানে, আমি তো সবাইকে এখন ওইভাবে চিনিও না, আমি দু একজনকে যারা চিনি, ইশতিয়াক, আরিয়ান, শরি- আহ, তারপরে সারাফ, এরা প্রোগ্রামিং পারে। আর কেউ যদি পারেন একটু বলেন যে ফ্রন্ট এন্ড এর চ্যালেঞ্জ গুলা কি আপনারা বুঝতেছিলেন, যে N8N এর ফ্রন্ট এন্ড এর চ্যালেঞ্জটা কতখানি? তো আমার আসলে ফ্রন্ট এন্ডের কাজ তেমন করা হয় না, মানে আমি আসলে ব্যাক এন্ড ওরিয়েন্টেড। না, না, ওই যে অবশ্যই আপনি বুঝতে তো পেরেছি। ফ্রন্ট এন্ডে আমার জাভাস্ক্রিপ্ট যে আপনি দেখছিলেন বললেন, 1 উইক 2 উইক এরকম বললেন না, যে ওদের জাভাস্ক্রিপ্টের ভেতরে না ডিপ স্যার, ডাইভ ওটা ঠিক আছে, করছিলেন? কিন্তু মানে হ্যাঁ, স্যার যতটুকু নলেজ আছে এইচটিএমএল ইয়াতে সিএসএস N8N এর আর ডাইনামিক ফ্রন্ট এন্ড করতে গেলে এটা স্যার হিউজ কমপ্লেক্স যদি র কোড করতে যাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আপনারা জানেন এসভিজি নাম শুনছেন না, স্কেলেবল ভেক্টর ইমেজ, হ্যাঁ 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 স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এসভিজি, সরি। এসভিজি কিন্তু প্রোগ্রামেটিক্যালি ইয়া করা যায়, বেন্ড করা যায়, মানে প্রোগ্রামেটিক্যালি ড্র করা যায়। ড্র তো করা যায়, জি স্যার। এই পুরা N8N টা কিন্তু এসভিজি দিয়ে করা, এসভিজি, পিওর এসভিজি, বুঝছেন? আরিয়ান এসভিজি নাম শুনছেন তো মনে হয়, তাই না? মানে এসভিজি জি দিয়ে কাজ জি করছেন স্যার, জি মনে স্যার। হয়। হুম। আচ্ছা, সো এসভিজি হ্যাঁ, ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড পাওয়ারফুল টুলস আর কি। তো ওইগুলা দিয়ে করতে, এগুলো এটা লার্নিং কার্ভ সুপার হাই, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, মানে সুপার হাই বলতে একটা পর্যায়ে গেলে আর কোনো ব্যাপার না। যেমন এখন আমি এমন একটা লেভেলে চলে আসছি, কমফোর্টেবল জোনে চলে আসছি, এখন আমার জন্য আর কোনো বেগ পাইতে হয় না, বাট টেক্স টাইম, বুঝছেন না? এই আর কি। তো এনিওয়ে, আমরা আজকে আমাদের মানে এই এআই ইঞ্জিনিয়ারিং বা এআই এজেন্ট ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা, সেটা আমরা দেখব। অলরেডি আমরা N8N এর অ্যানালজি দেখলাম, N8N কিভাবে কাজ করে, N8N এর প্রবলেম গুলা কি, হ্যাঁ সেটা আমরা ফাইন্ড আউট করলাম। এটাও আমাদের একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করবে। সো আমরা যদি N8N টাকে ভালো ইউজ করতে পারি, তা ডেফিনেটলি আমাদের প্রজেক্ট গুলাও আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো, কারণ আমরা জানি যে N8N এর কিভাবে চলে, N8N এর প্রবলেম গুলা কি, আমরা এটাও জানি যে এটার সলিউশনটা কিভাবে করতে হয়। তো এনিওয়ে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা এআই এজেন্ট ডেভেলপমেন্টের একটা বিগ পার্ট। আমাদের মোস্ট অফ দি টাইম প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে কাজ করতে হয়, এবং প্রম্পট মানে কোথাও যদি টিউন করতে হয়, সেই জায়গাটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে বলতে কি বুঝি? প্রম্পট মানে হচ্ছে যে এআই কে দিয়ে কাজ করানোর একটা কোশ্চেন আর একটা প্যাটার্ন। হ্যাঁ, তো প্রম্পট মানে আপাত দৃষ্টিতে আপনি প্রম্পট বলতে কি বুঝেন দেখেন, আপনি যদি এআই কেই জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ প্রম্পট, হ্যাঁ দেখেন এআই কি বলে। তো ডেফিনেটলি এআই যে আনসারটা দিবে একটা ভ্যালিড আনসার। এ প্রম্পট ইজ দ্য ইনপুট অর ইনস্ট্রাকশন ইউ গিভ টু অ্যান এআই মডেল। হ্যাঁ, সো তার মানে খাঁটি বাংলা যদি আমরা বলতে চাই, ওই যে এআই মডেলকে আমরা যে কোশ্চেনটা করি সেটাই হচ্ছে প্রম্পট। যেমন এই যে আমার স্ক্রিনে আপনারা দেখেন একটা টার্মিনাল ওপেন আছে, একটা মেসেজ বলতেছে, এটা হচ্ছে একটা টার্মিনাল ভিউ এআই মডেলের। আর এআই এই চ্যাট জিপিটি হচ্ছে একটা ওয়েব ভিউ। হ্যাঁ, তো একই জিনিস একটা টার্মিনাল দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে, একটা ওয়েব ভিউ দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে। তো এখন ধরেন টার্মিনালে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, রাইট? সো দুইটার আনসার দুই রকম হবে, বিকজ এটা এক ধরনের মডেল, এটা আবার আরেক ধরনের মডেল। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে এই যে প্রম্পট, এই যে আমি যে একটা মানে মোটা দাগে প্রম্পট হচ্ছে একটা কোশ্চেন যেটা আমরা
এলএলএম মডেলকে দেই, আর সেই কোশ্চেনের উপর বেস করে এলএলএম মডেল যে রেসপন্সটা জেনারেট করে সেটাই হচ্ছে কি বলবো মানে মানে ওই সেটাই হচ্ছে ওই প্রম্পটের আউটপুট। ওকে, তো এখন এই প্রম্পট দিলাম আর রেসপন্সে যে ফিডব্যাকটা আমাকে দিল, এটার আবার একটা টেকনিক্যাল টার্ম আছে, সেটার নাম হচ্ছে ইনফারেন্স। হ্যাঁ, ইনফারেন্স। তো এই যে টার্ম টার্ম এবং টার্মিনোলজি গুলা আপনারা শুনতেছেন, এগুলো অলরেডি আমি ওয়েবে পাবলিশ করছি। আমি গ্রাজুয়ালি এটাকে আরো এনরিচ করব, আমি শেয়ার করতেছি। আপনারা একটু ইভেন আপনাদেরও যদি কোনো ইনপুট দেওয়ার সুযোগ থাকে করেন। আমি এই যে এটা শেয়ার দিচ্ছি, ক্লাসে চ্যাটে দিচ্ছি এবং গ্রুপেও দিচ্ছি। হ্যাঁ, তো এই আপনারা প্রথম কাজ হবে এখানে এসে সবাই স্টার দিয়ে দেন যাদের গিটহাব অ্যাকাউন্ট আছে, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এটা দেখতেছেন। আচ্ছা, দেখেন আমাদের এই 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 গাইডে আমি কিছু একদম লেম্যানদের জন্য কিছু গাইড দিছি, যেমন এই যে ইনফারেন্স কি, হ্যাঁ, প্রম্পট কি, এগুলো দিছি। তো এই যে দেখেন, ইনফারেন্সটা হচ্ছে টু মেক প্রেডিকশনস অর জেনারেট আউটপুট। যে কথাটা বললাম যে আমরা প্রম্পট করার পরে যে আউটপুটটা পাই সেটাই হচ্ছে ইনফারেন্স। তো এই টার্মিনোলজি গুলা শিখতে হচ্ছে এই কারণে যে অনেক সময় এই আউটপুটের পরিবর্তে ম্যাক্সিমাম টাইমে আউটপুটের পরিবর্তে ইনফারেন্স ইউজ করে, রিজনিং ইউজ করে। রিজনিংটা আবার কি? রিজনিংটা হচ্ছে এই যে ইনফারেন্স দেওয়ার জন্য যা যা প্রসেস ও থিঙ্ক করে, যা যা প্রসেসের মাধ্যমে সে এই ইনফারেন্সটা আউটপুট বের করে, সেটার নামই হচ্ছে রিজনিং। হ্যাঁ, অর্থাৎ আরেকভাবে বলতে গেলে ব্রেন স্টর্মিং। এই যে আমরা যেমন কোন একটা কাজ করার আগে ধরেন আপনি কিভাবে, আপনাকে বলা হলো যে আপনি কিভাবে ভাত রান্না করবেন। তো এই ভাত রান্না করবেন কিভাবে, এটার একটা প্ল্যান আছে না? যেমন প্রথমে চাল নিবেন, একটা পাত্রে চালটা নিবেন, তারপরে সেখানে পানি ঢালবেন, তারপরে সেটা কয়েকবার হাত দিয়ে কসলাবেন, তারপরে পানি কয়েকবার চেঞ্জ করবেন। এই যে স্টেপ গুলা, এই যে ধাপগুলা বললাম, তারপরে ফাইনালি যখন হয়ে যাবে তখন আপনি পানি রেখে সেটা চুলার উপর দিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাল দিবেন, তাহলে ভাত হয়ে যাবে। এই যে ভাত রান্না করার যে প্রসেসটা, এই যে প্রসেস গুলো আমি মুখে মুখে বললাম, এগুলোই হচ্ছে রিজনিং। হ্যাঁ, এগুলোই হচ্ছে রিজনিং। এবং কোথাও কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করার জন্য, যেমন ধরেন ভাতের মার গলায় পড়তেছে, এখন এটা একটা প্রবলেম, এটা সলভ করবেন কেমনে? ইমিডিয়েটলি যে আগুনের তা আপনি কমায় দিতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হইতে পারে যে আপনি ভাতের পাতিলের মুখে যে ঢাকনাটা আছে এটা একটু সরায় ফেলতে পারেন, তাই না? তো এই যে প্রবলেম কি, সেই প্রবলেমে সলিউশন বের করার জন্য কি কি উপায় আপনি অবলম্বন করতেছেন, দিস অল আর পার্ট অফ রিজনিং। হ্যাঁ, আর সেটা যখন রিজনিং করে যখন আউটপুট বের হয় তখন সেটাকে বলে ইনফারেন্স। আর এই ইনফারেন্স, রিজনিং, এগুলার যার মাধ্যমে জেনারেট হয় সেটাই হচ্ছে প্রম্পট। ওকে, সো প্রম্পটটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রম্পট কি এক ধরনের? না, প্রম্পট আসলে মাল্টিপল প্রম্পট আছে, প্রম্পটের অনেক টাইপস আছে। সেই টাইপস গুলা কি, আমরা এই যে বেসিক্স অফ প্রম্পটস এটা দেখি। বাই দ্য ওয়ে, সারা ওয়ার্ল্ডে যতগুলা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভালো বই আছে, আমি বলবো যে এটা হচ্ছে ওয়ান অফ দেম, এবং আমার মতে এটাই সবচেয়ে ভালো এখন পর্যন্ত। এর থেকে ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আমি কোনো রিসোর্স পাই নাই। আপনারা পাইলে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, খুবই ইম্পর্টেন্ট। তো এইটা খুবই ছোট্ট একটা ওয়েবসাইট, মানে প্রম্পট ইঞ্জিনে খুবই ছোট্ট একটা ডকুমেন্ট। প্রম্পটের যত বিশালতা সেই অনুযায়ী এই ডকুমেন্টস কিছুই না। হ্যাঁ, তো আপনারা, এটা বললাম এই জন্য যে প্রম্পটের গুরুত্বটা কত সেটা বোঝার জন্য। তো আপনারা, আমি যেদিন এই প্রথম ডকুমেন্টটা পাইছি ব্যাক ইন মার্চ, আমার মনে আছে যে রাতে এটা আমি পাইছি, এটা সম্ভবত আমাকে কে যে দিছিল, মাহাদি ভাই বা এই টাইপের কেউ একজন দিছিল। সেই রাতেই আমি এটা একদম পুরাটা শেষ করে ফেলছি, পুরাটা, বিলিভ মি অর নট। হ্যাঁ, স্কিম করছি ডেফিনেটলি, কিছু পেজ খুবই ডিপলি পড়ছি, কিছু পেজ স্কিম করছি, বাট পুরাটা আমি এক রাতে সলভ করছি, এতটাই এক্সাইটেড ছিলাম। তো আপনাদেরও সেই সেম পরিমাণ এক্সাইটমেন্ট লাগবে এবং এটা জানতে হবে। আপনারা যদি, বিলিভ মি, যদি প্রম্পট করতে না পারেন, এলএলএম ভালো ড্রাইভ করতে পারবেন না। ওয়াই? বিকজ প্রম্পট হচ্ছে এলএলএম এর ড্রাইভার। ওকে, সো অ্যানাদার ওয়ার্ড, লেম্যান ওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ প্রম্পট? প্রম্পট ইজ আ ড্রাইভার অফ ইওর এলএলএম। হ্যাঁ, যদিও এটা পরীক্ষার খাতায় লিখলে মার্ক দিবে না, বাট এটাই হচ্ছে বাস্তবতা। প্রম্পট হচ্ছে এলএলএম এর ড্রাইভার, দ্যাটস ইট। এখন প্রম্পট কত ধরনের আছে?
অনেক ধরনের প্রম্পট আছে, সিঙ্গেল প্রম্পট, আরে সিঙ্গেল শট, জিরো শট, মাল্টি শট, চেইন শট, হ্যাঁ, চেইন অফ থটস, হ্যাঁ, তারপরে রিয়াক্টিভ, আর কি, আমি ভুলে গেছি, রিয়াক্ট প্রম্পট আর কি, যাই হোক শর্ট সংক্ষেপে বললাম। আরএজি স্যার, ওটাকে বলে আরএজি, রিট্রাইভাল অগমেন্টেড না জেনারেশন। না, ওটা তো আছেই, আরেকটা আছে রিয়াক্ট, REACT, রিয়াক্ট, ওটা আবার আরেকটা, হ্যাঁ। তো ওটা খুবই আচ্ছা ভালো, জি র্যাক তো স্যার। ডেফিনেটলি। আচ্ছা, তো এই যে কত ধরনের প্রম্পট আছে দেখেন, আপনি এখানে বলতেছে এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুব ছোট্ট, মানে আমি রেকমেন্ড করব আপনারা যারা এই বইটা A to Z পড়ে শেষ করতে পারবেন না, আপনাদের এই জগতে কাজ করার কোনো অধিকার নাই, একদম বিলিভ মি, দিস ইজ ইউর এলিজিবিলিটি, মানে এলিজিবিলিটি। আমার কোশ্চেন হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস এই মাঝখানের দিকে কেন পড়াচ্ছি? বিকজ এইটা একটা রসকসবিহীন সাবজেক্ট, হ্যাঁ। এই রসকসটা যদি আমি ডে ওয়ানে দেওয়া শুরু করতাম, মাশাআল্লাহ, আজকে এই 26 জন, আপনার এখানে 10 জনকেও খুঁজে পাওয়া যেত না, হ্যাঁ। অলরেডি প্রথম ক্লাসের পরেই 2-3 জন গায়েব হয়ে গেছে, কেন? তারা মনে করছে যে টেকনিক্যালি এটা নাকি খুবই টেকনিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, হ্যাঁ। তো এই জন্য 2-3 জন কিন্তু চলে গেছে। তো এই ভয়ে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর শুরুতে আনি নাই, যে এটা আনলে না জানি কতজন চলে যাবে, হ্যাঁ। তো এই জন্য এটা মাঝামাঝি দিচ্ছি। এখন মোটামুটি আপনারা বোঝেন যে N8N, হাউ টু ড্রাইভ N8N, হাউ টু ইনস্টল N8N, হাউ টু রান ইউর ওয়ার্কফ্লো থ্রু N8N। সো এখন আপনি এটাকে আরো বেটার থেকে বেটার করতে গেলে, বেটার ডু মানে থেকে বেস্ট করতে গেলে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। এই কারণে এটা মাঝামাঝি আনলে একদম যে ক্ষতি হয়ে গেছে তাও না। সো এটা একটা পারফেক্ট টাইম বলতে পারেন। সো দেখেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যখন ডিফারেন্ট টাইপস অফ প্রম্পট জানবেন, তখন সুবিধা হচ্ছে যে কোনো প্রবলেমে পড়লে, যে আপনার LLM যখন একটা প্রপার আনসার দিতে পারতেছে না আপনার এক্সপেকটেশন অনুযায়ী, তখন আপনি আসলে ধরতে পারবেন যে কেন আসলে সে আনসারটা দিতে পারতেছে না। যেমন আমি খুব সিম্পল একটা দেখাই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল দেখাই, প্রম্পটটা আসলে কি। এই যে দেখেন, দ্য স্কাই ইজ, এটা কিন্তু একটা, এটা কি কমপ্লিট সেন্টেন্স অর ইনকমপ্লিট সেন্টেন্স? ইনকমপ্লিট। Incomplete sentence. ইনকমপ্লিট সেন্টেন্স, ইয়েস। তো এখন দেখেন, এন্টার দিলাম, কি করতেছে ও? ও বলতে আমি LLM বোঝাচ্ছি আর কি। ওই দেখেন, ও নিজেও কিন্তু বলে দিয়েছে, ইউ ডিডন্ট ফিনিশ দ্য সেন্টেন্স, উড ইউ লাইক টু কমপ্লিট ইট? If you did, I can try to classify the sentiment based on the completed sentence. For example, if you say the sky is blue, I would classify the sentiment as positive. আচ্ছা, এই দেখেন অলরেডি এর মধ্যে অনেক কিছু দেখেন, classify sentiment based on the completed sentence। তো এই যে ক্লাসিফাই, হ্যাঁ, এই ক্লাসিফাইটাও এক ধরনের কি, এক ধরনের প্রম্পট টেকনিক, হ্যাঁ। সো আচ্ছা, যদিও এটার মানে একটা ভালো প্রম্পট মডেল আপনার লাইক চ্যাট জিপিটি, আরে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দিস দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার, তো ওটা দেখতে কি হ্যাঁ, আপনার এই যে আমি দেখেন, এই একই কোশ্চেনটা আমি চ্যাট জিপিটি কে করলাম, আপনারা আনসারটা কি দেখেন। This is the difference between a small data set small parameter model and the big large parameter model। যেমন আমি যেটাতে প্রম্পট করছি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে লামা 3.2 লেটেস্ট, অর্থাৎ মাত্র 2 গিগাবাইট। এটা হচ্ছে 3 বিলিয়ন প্যারামিটারের একটা মডেল। আর চ্যাট জিপিটি এটা কত? এটা প্রবাবলি, চ্যাট জিপিটি আমরা রেগুলার যেটা ইউজ করি এটা কত, 4.1 না, এটা 5 তো না, কারণ যেহেতু আমি ফ্রি ইউজার। আচ্ছা, তো এটাতে কত, 470 বিলিয়ন প্যারামিটার না এটা, এই আরিয়ান, এটা 4.1 কত বিলিয়ন প্যারামিটার? আর এখন তো 5 মানে সবাইকে দেয়, এখন তো 5 হ্যাঁ, এখন 5 সবাইকে দিচ্ছে। দেখেন হাউ উপরে, মেনি উপরে ক্লিক করেন, প্যারামিটারস ওই যে চ্যাট ইন, জিপিটি লেখা আছে, কোথায় লেখা আছে বলেন তো, আমি ওই দেখতেছি চ্যাট না তো। জিপিটি ড্রপ ডাউন মেনুটা যে উপরে কোনায় লেখা, ওখানে ক্লিক করেন। ওই এখানে ভার্সন এই নাই তো। না, এখন স্যার সবাইকে 5 দাও, এখন 5টাই বেস আর কি। হাউ মেনি প্যারামিটার ইন চ্যাট জিপিটি 5, দেখি ও কি বলে।
1.7, oh my goodness, 1.8 ট্রিলিয়ন প্যারামিটারস, হ্যাঁ, ফাটাফাটি দেখছেন তো, কোথায় 1 ট্রিলিয়ন প্যারামিটার আর কোথায় হচ্ছে 3 বিলিয়ন প্যারামিটার, তার মানে ওর থেকে মানে 100 300 গুণ 600 গুণ ছোট। হ্যাঁ, তো সেই কারণে এটার রেসপন্সটা ভালো। তো আপনারা মাথায় রাখবেন যে এখন এই প্যারামিটারটা কি, প্যারামিটার হচ্ছে আহ আমরা আমরা যারা প্রোগ্রামিং করি তারা জানি প্যারামিটার কি। প্যারামিটার হচ্ছে একটা ফাংশনের ইনপুট, একটা ফাংশনের যতগুলা ইনপুট সেই ফাংশন ততগুলা প্যারামিটার আছে, এইভাবে চিন্তা করেন। তো ঠিক এলএলএম মডেলের ক্ষেত্রেও তাই, একটা এলএলএম মডেল যতগুলা ওয়ার্ড, যতগুলা টোকেন, যতগুলা সেন্টেন্স ডিফারেন্ট ওয়েতে আপনি এলএলএম কে ফিড করানো হয়েছে, ফিড মানে ট্রেনিং করানো হয়েছে, সেটা ততগুলা প্যারামিটার সমৃদ্ধ। ঠিক আছে, তার মানে 1 ট্রিলিয়ন প্যারামিটার মানে হচ্ছে 1 ট্রিলিয়ন টাইপের ডেটা, বা টাইপের ডেটা এক্স্যাক্টলি না, মানে 1 ট্রিলিয়ন ওয়ার্ড বা সেন্টেন্স এই ধরনের ডেটা তাকে ফিট করানো হয়েছে। তার মানে বুঝতেছেন যে কি পরিমাণ ডেটা তাকে ফিট করানো হয়েছে একটা নলেজ বেস তৈরি করার জন্য। সো এই কারণেই এটাকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখানে লার্জ বলতে এই যে 1.7 ট্রিলিয়ন 3 বিলিয়ন এগুলো হচ্ছে লার্জ অর্থে, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অর্থ হচ্ছে এই যে মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে আমরা এই এই 1.7 1.8 ট্রিলিয়ন এগুলো কি কি টাইপের ডেটা, এগুলো টেক্সচুয়াল ডেটা, এগুলো তো সবই ল্যাঙ্গুয়েজের ডেটা, তাই না? এই জন্য এটাকে ওইভাবে বলতেছে আর কি লার্জ ল্যাঙ্গুয়েজ। আর মডেল বলতেছে এই জন্য যে এটা যেহেতু একটা একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করতেছে, মডেল বা এজেন্ট, এই কারণে এটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলতেছে। ওকে, সো এলএলএম এর প্যারামিটার অনুযায়ী এলএলএম এর রেসপন্স ডিফারেন্ট হবে, বাট রিগার্ডলেস অফ প্যারামিটার আমরা যে কোনো টাইপের এলএলএম দিয়েই একটা সার্টেন টাইপের কাজ করতে পারি, সেটা এফিশিয়েন্টলি করতে পারার নামই হচ্ছে গুড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আপনি যদি ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হন, আপনি একটা মানে একটা ছোট প্যারামিটারের এলএলএম দিয়েও আপনি মোটামুটি কাজ চালায় নিতে পারবেন, যেটা বড় এলএলএম এর প্যারামিটার হলে সাধারণত ইজিলি করা যায়। তো হ্যাঁ, তো যত ছোট লেভেলের এলএলএম নিয়ে কাজ করবেন তত গুড প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনার জানতে হবে, যত বড় লেভেলের এলএলএম নিয়ে কাজ করবেন তত অল্প প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানলেও হবে। কেন? কারণ বড় লেভেলের এলএলএম গুলার আসলে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আছে, যে একটা মানুষ এটা এই কোশ্চেন একটা আনফিনিশড বা রং, যেমন দেখেন একটু আগে আমি একটা আনকমপ্লিট সেন্টেন্স দিছি, ও কিন্তু ঠিকই আমাকে কয়েকটা লিস্ট করে বলে দিছে যে এটা হইতে পারে দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ক্রাইং, দ্য স্কাই ইজ ফুল স্টার্স টুনাইট, হ্যাঁ, দ্য স্কাই ইজ নট রিয়েল, ইটস এ সিমুলেশন। তো এই যে ইয়েগুলা কমপ্লিট করে ফেলছে, বিকজ ও বুঝছে যে একটা মানুষ সাধারণত এই কথাটা লেখার পরে এই জিনিসগুলাই লেখে, তার মানে ইট কুড বি এইটা, তাই না? তো এই দিস ইজ দ্য ডিফারেন্স। এই কারণে আমি ছোট একটা মডেল এবং বড় একটা মডেলের আউটপুটটাকে ভেরিয়েশন করলাম। এখন কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনাকে এই ব্যারিয়ারটাকে সলভ করবে এটা আপনি দেখেন। যেমন ধরেন আপনি যদি এখন একে ইনস্ট্রাকশন দেন, ইউ আর এ এটাকে কি বলে, ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, you will be receive an incomplete sentence, your job is to make it complete. Let's say আমি একটা ছোট্ট প্রম্পট দিলাম, the sky is, দেখছেন, দেখেন আপনারা দেখতেছেন এখানে, স্যার হ্যালো, জি কি স্যার, স্যার মানে দেখতে কি পাচ্ছি। করলাম এখানে, কেউ বলতে পারবেন আসলে কি করলাম আসলে এখানে? স্যার আপনি দ্য স্কাই ইজ দিছেন, ও কিন্তু সেন্টেন্স মেক করে দিছে ব্লু। এক্স্যাক্টলি। তো অথচ এই মডেলটা একটু আগে পারছিল। জি না স্যার। না স্যার
ডিরেকশন হ্যাঁ চাইছে। হ্যাঁ, তো কেন এখন পারলো? কারণ ওই যে আপনি পম্পটা ঠিক মতো দিছেন স্যার, ও ওইটা ইয়ে করে নিছে, টার্গেট করে নিছে, প্রম্পটিং এর জন্য। এই জন্য। এক্স্যাক্টলি, তো তার মানে কি প্রম্পটটা কি ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে এবার? অনেক ইম্পর্টেন্ট স্যার। অনেক স্যার ইম্পর্টেন্ট। এটা কি ফিচারের মতো? হ্যাঁ বুঝি স্যার, আমরা অনেক সময় এআই ট্রেন করার সময় এক্স ওয়াই মানে ফিচার ইঞ্জিনিয়ারিং করি, প্যারামিটার বলতে কি স্যার ওই ফিচারকে বোঝানো হয়? না 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 না, ওই ফিচার আপনি যেটা বললেন ওগুলো হচ্ছে ডিফারেন্ট প্রম্পটস এর টাইপ। আপনি যেটা বলতেছেন যে ওগুলা হচ্ছে ক্লাসিফাই করা, যেমন জি এটা স্যার, জি মানে স্যার। ওইটা, ওইটা মানে এটা, ক্লাসিফাই আছে। আবার আমি যাচ্ছি ওই জায়গায়, আপনি একটু পরেই ওটা বুঝতে ওকে পারবেন। স্যার, হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তো তাহলে এটা দেখালাম এই জন্য যে একই মেসেজ উইদাউট প্রম্পট আমি ছোট মডেলের কাছে দিলাম, ও কিছুই গেস করতে পারেনি, আমাকে উল্টাপাল্টা বলছে। আবার বড় মডেলের কাছে দিছি, সে কিন্তু এক্স্যাক্টলি প্রথমবারেই আমাকে কোনো প্রম্পট ছাড়াই, মানে সে কিন্তু আমাকে প্রপারলি আনসারটা দিয়ে দিছে, কিন্তু ছোট মডেল দিতে পারেনি। কিন্তু যখন আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর টেকনিকটা অ্যাপ্লাই করলাম, তখন সে আমাকে ছোট মডেলটাও আমাকে প্রপার রেসপন্স দিতে পারছে। তো এটা মিন করে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ আ টেকনিক উই শুড এক্সপার্ট, হ্যাঁ উই শুড কি বলবো, উই শুড ফোকাস অন। হ্যাঁ, যে এটা যদি ফোকাস করতে পারি তাহলে আমরা ছোট ছোট মডেল বা ফ্রি মডেল গুলাকেও আমরা প্রপারলি কাজে লাগাতে পারবো। শুধু তাই না, এগুলো বড় মডেলটাকেও অনেক সময় ভালো টিউন করতে বা ভালো স্পেসিফিক কি বলবো আপনার ডেটাকে লিন করতে হেল্প করে। লিন মানে হচ্ছে ছোট মানে মানে কি বলে একদম স্পেসিফিক ফোকাস করা আর কি। হ্যাঁ আচ্ছা, তো তাহলে এখন আপনাদের কাজ হবে এই প্রম্পট গাইড, নেক্সট ক্লাসে আমি promptguide.ai এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে কোশ্চেন করব, আপনাদেরকে আনসার করতে হবে যত ধরনের কোশ্চেন আছে। আপনারা স্পেশালি যত ধরনের প্রম্পটের এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা প্রম্পট আপনারা এখানে ট্রাই করবেন নিজেরা নিজেরা। হ্যাঁ আচ্ছা, এই দেখেন এখানে কি বলছে, লেটস ট্রাই টু ইমপ্রুভ ইট আ বিট। আচ্ছা, ওই শুরুতে ও মানে আমরা আমরা যদি এটা অলরেডি করে ফেলছি, যেমন প্রথমে আমি একটা আনকমপ্লিট সেন্টেন্স দিলাম, সে ওইটাকে আমাকে কমপ্লিট করে দিল, এটা এক ধরনের প্যাটার্ন। আনকমপ্লিট এটাকে বলে কমপ্লিশন প্রম্পট। আমি কিন্তু এখানে বলে দিছি যে তোমাকে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া হবে, তুমি এটাকে কমপ্লিট করো, এটা হলো কমপ্লিশন টাইপের। আর আরেকটা সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে যে ইউ হ্যাভ ট্রাইড এ ভেরি সিম্পল প্রম্পট অ্যাবভ, স্ট্যান্ডার্ড প্রম্পট হ্যাজ দ্য ফলোইং ফরম্যাট। আচ্ছা, রেগুলার ডে টু ডে বেসিসে একটা হিউম্যান কনভারসেশন কেমনে হয়, একজন কোশ্চেন করে, স্পেশালি আপনি দেখবেন পত্রিকাতে কলাম যখন লেখা হয়, স্পেশালি কোনো সাক্ষাৎকার, তখন কিন্তু দেখবেন যে প্রথমে একটা কোশ্চেন, তারপরে আনসার। কোশ্চেনটা হয় করে হয়তো ধরেন কার উদাহরণ দিব, লেটস সে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের একটা ধরেন আহ বাংলাদেশের জন ধরেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিচ্ছে, তো তাহলে ইন্টারভিউ এর কোশ্চেন গুলা কিভাবে আমাদের পেপারে লিখবে, প্রথমে লিখবে যে ডক্টর মাহমুদুর রহমান, কোলন দিয়ে প্রশ্ন করবে যে স্যার বাংলাদেশে নির্বাচন কবে হবে। হ্যাঁ, তখন নিচে কি লেখা থাকবে যে ডক্টর ইউনূস যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাই না? তো এইভাবে যে লেখা হয় সেটা হচ্ছে রেগুলার, মানে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন প্রম্পট আর কি। হ্যাঁ, তো এগুলা কেন বলতেছি, যে আপনি যদি মানে আপনি যেভাবে এলএলএম কে প্রম্পট দিবেন, ঠিক ও পাল্টা ওইভাবে আপনাকে রেসপন্স করতে পারবে। এই জন্য মানুষ কিভাবে কনভারসেশন করে সেই ওয়ে গুলো আপনার জানতে হবে। সেই ওয়ে গুলো যখন আপনি জানবেন, তখন আপনি এলএলএম এর সাথে ওই ওয়েতে কথা বলতে পারবেন। এই যে যেমন দেখেন এখানে কিন্তু প্রথমে একটা উপায় দিছে, আবার সেই উপায়ের কিন্তু একটা সলিউশন দিয়ে দিছে। যেমন দেখেন এই প্যাটার্নটা আমরা এখন যদি অ্যাপ্লাই করি, দেখেন কিভাবে এটা কাজে লাগে। একটা জেনেরিক কোশ্চেন করেন তো, যেগুলা সাধারণত ইন্টারনেটে পাওয়া যায়, এরকম কোশ্চেন করি। হাউ মেনি, কি কি কোশ্চেন মেক করতে হেল্প করে না, হাউ মেনি ডিস্টেন্স বিটুইন আর্থ এন্ড মুন, মানে ওরে আল্লাহ, বিটুইন, আনসারটা কিন্তু আপনার পারতে হবে, বিটুইন আর্থ এন্ড মুন। মুন। বলেন ইয়া আনসার বলেন, জানেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আনসার জানেন এরকম একটা বলেন, হাউ
many uh, Sir, how many পপুলেশন ইন বাংলাদেশ continents? এরকম কিছু হ্যাঁ কি পপুলেশন ইন বাংলাদেশ how many population, হ্যাঁ there's a population in, মানে যেটার আনসারটা হবে ধরেন ম্যাথমেটিক্যাল, হ্যাঁ জি নাম নিউমেরিক্যাল। হাউ মেনি পপুলেশন বাংলাদেশ, লেটস সে এটা মিলিয়নে বলেন তো কত, 170 মিলিয়ন না না কত, আমি শিওর না, কত মিলিয়ন? হ্যাঁ এমনই হবে 170 মিলিয়ন, 180 মিলিয়ন। আচ্ছা দেখি চ্যাট জিপিটি কি বলে, মানে কেন কোশ্চেন আনসারটা জানা দরকার একটু পরে বুঝতে পারবে না। 175 মিলিয়ন, আচ্ছা হ্যাঁ কাছাকাছি গেছি। আচ্ছা 176 মিলিয়ন দিলাম। হাউ মেনি, আচ্ছা এই তাহলে প্রশ্নটা এবার রিলেভেন্ট করি, মানে এটার সাথে আসলে রিলেভেন্ট এইটা হয় না। হাউ মেনি পপুলেশন ইন ইন্ডিয়া, এই যে দেখেন, এখন আপনার এটার আনসার আপনি জানেন না, ঠিক আছে? এই যে দেখেন, এখন এই দেখেন চ্যাট জিপিটি কত স্মার্ট, মানে এলএলএম কত স্মার্ট দেখেন। আমি কিন্তু প্রথমে একটা কোশ্চেন দিছি, আনসার বলে দিছি, পরে একটা কোশ্চেন দিছি, আনসার কিন্তু বলে নাই, কোশ্চেন দিছি দিয়ে এন্টার দিছি। দেখেন ও কত স্মার্ট, আপনি চিন্তা করেন, দেখছেন? হাউ মেনি পপুলেশন ইন্ডিয়া, দেখেন 1.4 বিলিয়ন, মাশাআল্লাহ, দেখছেন ও কিন্তু দিয়ে দিছে। এই যে দেখছেন, মানে তার মানে কি, এটাই হচ্ছে আপনি এইটা আপনি ওকে ট্রেন করলেন, প্রথমের একটা কোশ্চেন দিয়ে আপনি তাকে ট্রেন করলেন, পরেরটা সে কিন্তু অটোমেটিক রেসপন্স দিয়ে দিল। কি নাইস না? অথচ আপনি যদি ডাইরেক্ট আপনি যদি এইভাবে লিখতেন তাহলে কিন্তু সে অন্যভাবে আনসারটা দিত, কিন্তু আপনি যখন একটা আনসারের প্যাটার্ন যখন বলে দিছেন তখন সে ওই ক্লোজ টু ইওর প্যাটার্ন সে আনসারটা দিছে। তো এই জন্যই এই টেকনিক গুলো আসলে আমাদের জানতে হবে যে কত ওয়ে, কত প্রকার ফরম্যাটিং আছে প্রম্পটের। তো একটা ফরম্যাটিং হচ্ছে এই যে এরকম কোশ্চেন আনসার প্যাটার্ন ফরম্যাটিং, হ্যাঁ আরো এটা কি আরো ফিউ এরকম, শট? হ্যাঁ এটা কি ফিউ শট? না এটা ফিউ শট না, ফিউ শট আসতেছি, হ্যাঁ এটা ফিউ শট বলতে পারেন, আরো স্পেসিফিক ভাবে আসতেছি। এই যে দেখেন, এই যে ফিউ শট হচ্ছে আপনি যখন আরো মানে ফিউ মানে কয়েকটা যখন দিবেন তখন এটা ফিউ শট বলতে পারেন, বাট ফিউ শটে মানে ওই নর্মালি যে কয়েকটা কয়েকটা স্যাম্পল দেওয়া, দিয়ে দিব যে আমি এরকম চাচ্ছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই যে মানে আমাদেরটা আরো যদি দুইটা লাগাই দিই তাহলে এটা প্রপার ফিউ শট হবে, ঠিক আছে? জি আচ্ছা তাহলে যেহেতু ফিউ শট বললেন তাহলে একটা জিরো শট বলে দিই, যেমন আহ জিরো শট। আরেকটা কোশ্চেন করেন আপনারা, এই রিলেটেড না, মানে অন্য, এই রিলেটেড সে তো অলরেডি তার স্যার, মাথা গরম আছে, সে জানে। সব তো সাধারণ জ্ঞান হয়ে গেল, ওকে যদি কোনো কবিতা লিখতে বলা হয় পারবে না? অবশ্যই পারবে। তাহলে ওইরকমই দেন, ক্রিয়েটিভ টাইপের কিছু। রাইট মি এ পোয়েম নাকি অন কি কি কিসের উপরে? রোমান্টিক কোনো পোয়েম। রাইট মি এ রোমান্টিক পোয়েম, পোয়েম, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। এই যে এটা আসলে ইয়ে আরিয়ান, এটা কিন্তু আসলে ইয়া প্রম্পট না, এটা জিরো শট না, এটা হবে, এটা হচ্ছে এটা হচ্ছে জেনারেশন প্রম্পট। হ্যাঁ জেনারেশন প্রম্পট, আমি তাকে জেনারেট করতে বললাম। আর জিরো আচ্ছা শট মানে প্রম্পট নরমালি, মানে জিরো শট প্রম্পট যেগুলা যেগুলো কোশ্চেন বোধক হয়, আনসার দিতে হবে, ঠিক আছে? মানে আচ্ছা, ডাইরেক্ট আনসার থাকবে। হ্যাঁ আনসার, মানে সে এটা কিন্তু সবই তো জেনারেট করে, কিন্তু মানে স্পেসিফিকলি এটা তো কোনো কোশ্চেনের আনসার না। এটা কি কোনো কোশ্চেনের আনসার? হুম। না 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 না। এই জন্য মানে ফিউ শট, জিরো শট ওগুলো হচ্ছে কোশ্চেন রিলেটেড। ক্লিয়ার আরিয়ান? ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই আর কি। আর এটা এটা হচ্ছে জিরো, এগুলা হচ্ছে জেনারেশন রিলেটেড। এনিওয়ে আপনারা এগুলো পড়লে কনফিউশন দূর হবে। ইট ইজ রিয়েলি হার্ড টপিকস, হার্ড টু এক্সপ্লেন। আপনারা অ্যাজ ইউ গ্রো আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই জন্য আমি আসলে প্রত্যেকটা এক্সাম্পল আপনাদেরকে বলি যে ট্রাই করেন। হ্যাঁ এই যে কিপ ইন মাইন্ড দ্যাট ইটস নট রিকোয়ার্ড টু ইউজ এ কিউএ ফরম্যাট, দ্য প্রম্পট ফরম্যাট ডিপেন্ডস অন দ্য টাস্ক এট হ্যান্ড। দেখছেন, মানে
এটা কিন্তু ফিক্স না যে আপনি এইটাই সবসময় আপনাকে ফলো করতে হবে, বাট এটা আপনি ফলো করতে পারেন। এটা মাথায় রাখতে হবে, আপনার প্রবলেম অনুযায়ী আপনার এটা চেঞ্জ হবে। ফর ইনস্ট্যান্স, ইউ ক্যান পারফর্ম আ সিম্পল ক্লাসিফিকেশন টাস্ক অ্যান্ড গিভ এক্সাম্পলার্স দ্যাট ডেমনস্ট্রেট দ্য টাস্ক অ্যাজ ফলোজ। এই যে দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট ওয়েতে, এখানে যেমন আমরা কোশ্চেন আনসার ওয়েতে ওর কাছ থেকে আনসার বের করে নিলাম এলএলএম এর কাছ থেকে, ঠিক আরেকটা ওয়ে আছে ক্লাসিফিকেশন ওয়েতে আমরা ওর কাছ থেকে রেজাল্ট বের করতে পারি। সেটা কিরকম? দিস ইজ অসাম, এটা একটা পজিটিভ ওয়ার্ড সেন্টেন্স। দিস ইজ ব্যাড, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওয়াও দ্যাট মুভি ওয়াজ র‍্যাড, মানে এটাও একটা পজিটিভ মুভি, পজিটিভ সেন্টেন্স। হোয়াট আ হরিবল শো, এটা কি? এই যে দেখেন, আমি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন প্রত্যেকটার পাশে পজিটিভ নেগেটিভ লেখা আছে, পরেরটাতে কিন্তু লেখা নাই। এটা আমি এখন দিয়ে দিই ওর কাছে, দেখবেন কি রেজাল্ট আসবে বলেন তো আপনারা। ও বলার আগে আপনারাই বলেন কি রেজাল্ট আসবে, পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ স্যার। হ্যাঁ, পজিটিভ হবে কেমনে? স্যার নেগেটিভ নেগেটিভ হবে তো। আসবে। হোয়াট এ কারণ হরিবল শো, এটা কি? হরাইবল শো তো নেগেটিভ হইবে। হ্যাঁ, এন্টার দিলাম। ইন্নালিল্লাহ, ও ওই আগের যে হ্যাঁ পয়েন্টটা ছিল পজিটিভ। ওইটাই। আগের ইয়েটা নিয়ে নিচ্ছে। দ্যাটস দ্য প্রবলেম। এনিওয়ে, এগুলা মানে এটা কেন হয়েছে, এটা আসলে আমাদের প্রোগ্রামেটিক্যালি হবে না, কারণ হচ্ছে আমি তো একই সেশনের মধ্যে আছি, একই সেশনের মধ্যে তো নরমালি ডিফারেন্ট আলোচনা করব না, তাই না? এই কারণে আহ একটু করতে আনসার দিতে পারে না, না এটা আচ্ছা, এই যে আরেকটা যে ভালো জিনিস বের হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ধরেন ছোট ছোট এলএলএম এর ক্ষেত্রে, লাইক লামা 3.2 বা এই টাইপের 2 জিবি 4 জিবি 3-4-5 বিলিয়ন প্যারামিটারের যে মডেল গুলো আছে, এগুলাকে আপনি সবসময় মাথায় রাখবেন, এগুলোর জন্য সিস্টেম প্রম্পট ইজ আ মাস্ট। ঠিক আছে? তার মানে বড় বড় লার্জ মডেল গুলা কিন্তু সিস্টেম প্রম্পট ছাড়াও আপনি দেখেন এখানে কিন্তু আপনি ডাইরেক্ট ও আনসার দিয়ে দিবে, কোনো সিস্টেম প্রম্পট দরকার নাই, মানে ওকে কোনো ইনস্ট্রাকশন, কোনো জিরো শর্ট ফিউ শর্ট কোনো শর্টই দরকার নাই, সে কিন্তু দেখেন ডাইরেক্ট বলে দিছে। হ্যাঁ, এই যে নেগেটিভ সেন্টিমেন্ট বিকজ হরিবল কনভেজ ডিসলাইকস অর ডিসঅ্যাপ্রুভাল, হ্যাঁ ওর বলে। কিন্তু ছোট ছোট মডেলের ক্ষেত্রে কিন্তু সিস্টেম প্রম্পট দরকার। আমরা যদি এই মডেলটাকেই কয়েকটা সিস্টেম প্রম্পট দিয়ে, মানে একটা সিস্টেম প্রম্পট দিয়ে কয়েকটা ওই যে ফিউ শর্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝায় দিতাম একটা নির্দিষ্ট ফরম্যাটে, তাহলে কিন্তু সে আবার পারতো। এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করবেন, আমি আর প্রত্যেকটা ডিটেলসে যাচ্ছি না, বাট কেন সিস্টেম প্রম্পট দরকার সেটাও আমরা এই চান্সে জেনে ফেললাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রম্পটের এলিমেন্ট, একটা প্রম্পটের মধ্যে কি কি পার্ট, একটা প্রম্পটের অংশ, মানে একটা কি কি থাকলে আমরা বলতে পারি যে একটা কমপ্লিট প্রম্পট, আর কি কি না থাকলে আমরা বলতে পারি যেটা একটা কমপ্লিট প্রম্পট না, সেটা বুঝবো কেমনে? সেটার জন্য একটা গাইডলাইন আছে, এলিমেন্টস অফ আ প্রম্পট। As we cover more and more examples and applications with prompt engineering, you will notice that certain elements make up a prompt. হ্যাঁ, ডেফিনেটলি কি কি এলিমেন্ট? একটা প্রম্পটের মধ্যে একটা ইনস্ট্রাকশন থাকবে, একটা কনটেক্সট থাকবে, একটা ইনপুট ডেটা এক্সাম্পল থাকবে, একটা আউটপুট ইন্ডিকেটর থাকবে। কিছু জিনিস এখানে অপশনাল, কিছু জিনিস ম্যান্ডেটরি। যেমন আপনার এই কোনটা অপশনাল কোনটা ম্যান্ডেটরি, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস এর প্রম্পটের উপর বেস করে এই জিনিসগুলা আসবে, কিন্তু দিস অল আর পার্ট অফ প্রম্পট, এই জন্য এগুলোকে প্রম্পটের এলিমেন্ট বলছে। ইনস্ট্রাকশনটা কি হইতে পারে? স্পেসিফিক টাস্ক অর ইনস্ট্রাকশন ইউ ওয়ান্ট দ্য মডেল টু পারফর্ম। যেমন একটু আগে আমরা একটা সিস্টেম প্রম্পট দিলাম না, যে তোমাকে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া হবে, তুমি সেটাকে কমপ্লিট করবা, এটাই একটা ইনস্ট্রাকশন। হ্যাঁ, মানে ইনস্ট্রাকশন মানে আসলে সিস্টেম প্রম্পট, এটা আপনি মোটামুটি ধরে রাখেন। আচ্ছা, কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে হচ্ছে এক্সটার্নাল ইনফরমেশন অর অ্যাডিশনাল কনটেক্সট দ্যাট ক্যান স্টিয়ার দ্য মডেল টু বেটার রেসপন্স। আচ্ছা, এটা মানে হচ্ছে লেটস সে, এই যে একটু আগে যখন আমরা পোয়েম লিখতে বললাম, আরিয়ান যখন বললো, তো ও কিন্তু কি পোয়েম লিখবে, ওর কাছে কিন্তু আমরা ওকে কিন্তু কোনো হিন্টস দেই নাই, কোনো ক্লু দেই নাই, বা কোনো আরেকটা ভাষা আছে যেটা হচ্ছে কনটেক্সট দেই নাই, অর্থাৎ কোনো টপিক দেই নাই, র্যান্ডমলি যে কোনো টপিক সে বেছে নিয়ে লিখতেছে। এটা হচ্ছে ল্যাক অফ কনটেক্সট, অর্থাৎ কোনো কনটেক্সট ছাড়া। তো কোনো কনটেক্সট ছাড়া যখন সে একটা পোয়েম লিখবে,
সেটা কি ভালো হবে না খারাপ হবে? আপনার এক্সপেকটেশন ফুলফিল হওয়ার চান্সেস কি কম না বেশি? হ্যাঁ, কম স্যার। অনেক কম, অনেক কম। হ্যাঁ, তো সেই কারণে কনটেক্সটটা আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি মানে প্রপার রেসপন্স চান, তাহলে আপনাকে কনটেক্সটটাকে মোর এলাবোরেট করতে হবে, সেটাই বলতেছে। এই জন্য বলতেছে যে কনটেক্সট দ্যাট ক্যান স্টিয়ার দ্য মডেল। স্টিয়ার মানে কি? মডেলকে নাড়ানাড়ি করা, মানে সেই মডেলের আউটপুট ভালো বা খারাপ করার যোগ্যতা রাখে একটা কনটেক্সট। এই জন্য হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য কনটেক্সট কিন্তু নাওয়াডেজ ইট বিকামস এ হিউজ টপিক। এটা এখন এই জন্য কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নামে একটা টার্ম চলে আসছে। আগে যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছিল অনলি, এখন এই প্রম্পটের এলিমেন্ট গুলো আবার প্রত্যেকটা এতটাই ভাইটাল যে প্রত্যেকটা নিয়ে এগুলো নিয়ে আবার গবেষণা শুরু হয়েছে। কনটেক্সট নিয়ে এখন কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নতুন একটা টপিক অ্যাড হয়ে গেছে, এতটাই বিশাল এটা। ইনপুট ডেটা, দ্য ইনপুট or question that we interested to find a response for। যেমন একটু আগে আমরা কোশ্চেন প্যাটার্ন দেখলাম, তারপর সেন্টিমেন্ট প্যাটার্ন দেখলাম, দিস অল আর ইনপুট ফরম্যাট। হ্যাঁ, আউটপুট ইন্ডিকেটর, দ্য টাইপ অফ দ্য ফরম্যাট অফ দ্য আউটপুট। এই যে একটু আগে আমরা কি কোশ্চেন লিখছি, আর আউটপুট ফরম্যাটও বলে দিচ্ছি। আউটপুট ফরম্যাটটা কি? এই যে এ কোশ্চেন কোলন, হ্যাঁ, মানে এ কোলন, আউটপুটটা হচ্ছে এ কোলন দিয়ে সে আনসারটা দিবে, এটাই হচ্ছে আউটপুট ফরম্যাট। কখনো আমরা প্রোগ্রামেটিক্যালি জেসন ফরম্যাট বলে দিই, কখনো নির্দিষ্ট কোনো ফরম্যাট, কখনো টেক্সট। তো এটা ডিপেন্ড করে যে আমরা কি চাই, তার উপর ভিত্তি করে আমাদের ইনপুট এবং আউটপুট ইন্ডিকেটর গুলা চেঞ্জ হইতে পারে। ওকে, আচ্ছা, এই যে এখানে আবার সে ক্লাসিফাই এক্সাম্পল দিছে। ক্লাসিফাই মানে হচ্ছে মেশিন লার্নিং এর যুগে যখন আমরা একটা ইয়া করতাম না, যে ছবি দিতাম, লেটস এ ডগ, সে প্রথমে ওই ডগটাকে এরকম 1000 ডগের বিভিন্ন ধরনের অগমেন্টেড ডগ বানায় আমরা বলে দিতাম যে এগুলো হচ্ছে ডগ 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 ডগ, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাট 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 ক্যাট। তো তখন তারপরে একটা আননোন ডেটা, অর্থাৎ যে ডেটাটা কখনো ওই মডেলটা এর আগে দেখে নাই, তাকে আননোন একটা ইমেজ দিয়ে বলা হতো এটা কি বলতো, মনে করেন বিড়ালও না, আবার কুকুরও না, এরকম মাঝামাঝি টাইপের, মানে কনফিউজিং একটা ইয়ে দিয়ে তাকে টেস্ট করা হতো যে আসলে কি। সে যদি ওইটা আনসার প্রপারলি দিতে পারে, ধরে নেওয়া হয় যে সে মডেলটা অত ভালো বা অত ট্রেন্ড আপ। হ্যাঁ, তো এই যে পদ্ধতি, এটার নাম ছিল ক্লাসিফাই পদ্ধতি। হ্যাঁ, যে আমরা ক্লাসিফাই মানে হচ্ছে যে আমরা বলে দিব, ইনপুটও বলে দিব, আউটপুটও বলে দিব, আর পরবর্তীতে আননোন ডেটা দিয়ে আমরা বের করার জানার চেষ্টা করব যে এটার আউটপুটটা কি বা এটার রেসপন্সটা কি। তখন সে প্রপারলি যদি কাজ করতে পারে, সেটা সেই মডেল বা সেই টেকনিকটা ততটা ভালো, ততটা প্রপার ক্লাসিফাই করতে পারে। তো এই আর কি। তো ক্লাসিফাই একটা ডিফারেন্ট প্রম্পট টেকনিক আর কি, সেটাই এখানে বলতেছে। ক্লাসিফাই দ্য টেক্সট ইনটু নিউট্রাল, নেগেটিভ অর পজিটিভ। হ্যাঁ, যেমন এখানে একটা সেন্টেন্স দিচ্ছে, প্রথমে একটা ছোট্ট ইনস্ট্রাকশন, তারপরে একটা ইনপুট, তারপরে হচ্ছে আমার এই যে আউটপুটের ফরম্যাট আমি বলে দিচ্ছি। তাহলে আপনি দেখেন উপরের এটার সাথে কিন্তু মিল আছে না, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা হচ্ছে এটা, একটা কনটেক্সট দেওয়া আছে, কনটেক্সট এখানে দেওয়া নাই, আই থিংক দ্য ফুড ওয়াজ ওকে। ইনপুট ডেটা দেওয়া আছে, ইনপুট হচ্ছে এই যে এটা টেক্সট, আই থিংক দ্য ফুড ওয়াজ ওকে। আর এই যে আউটপুট ইন্ডিকেটর বা আউটপুট ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে, যে সেন্টিমেন্ট লিখে আমাকে এটা দিবা। তো এখন আমি যদি এটা প্রথমে দেখেন চ্যাট জিপিটি কে দেই, যেহেতু এটা বড় মডেল, আমাদের চিন্তা করতে সুবিধা হবে, মানে দেখতে চিন্তা করতে সুবিধা হবে। দেখেন ও কিন্তু বলে দিছে দা এক্সপ্লেনেশন, এই যে সেন্টিমেন্ট দেখেন নিউট্রাল, ও কিন্তু একদম ওই ফরম্যাটেই দেখেন রেজাল্টটা দিছে, কিন্তু আমি যে ফরম্যাটে বলে দিচ্ছি। এখন এটা যদি আপনি একটা ছোট মডেলকে দেন, হ্যাঁ দেখেন ছোট মডেলকে দিছেন, কিন্তু ও কিন্তু মিস করছে। হ্যাঁ, মানে এক্সাক্ট ফরম্যাটটা সে দেয় নাই, বাট মিস করছে, মানে বাট কাছাকাছি দিতে পারছে। হ্যাঁ, রেজাল্টটা দিছে নিউট্রাল। আচ্ছা, তো কেন? বিকজ এর কাছে আসলে এনাফ কনটেক্সট নাই, অথবা এর কাছে এনাফ সিস্টেম ইনস্ট্রাকশন নাই, সেই কারণে। তো এই জন্য আমি একটু আগে বারবার বলতেছিলাম যে ছোট মডেলকে নরমালি সিস্টেম প্রম্পট বা সিস্টেম ইনস্ট্রাকশন দিতেই হবে, এটাই হচ্ছে গুড প্র্যাকটিস। এই কারণে এটা না দিলে আপনার হ্যালুসিনেশন বা রেজাল্টের আউটপুট ফরম্যাটটা প্রপার হবে না। আচ্ছা, তো এই হলো একটা প্রম্পটের এলিমেন্ট। আপনারা জানলেন যে প্রম্পটের মধ্যে কি কি থাকে, ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা, জেনারেল টিপস ফর ডিজাইনিং প্রম্পটস। তো আমাদেরকে কিন্তু প্রম্পট নিজেদের লিখা পারতে হবে। তো আপনারা প্রম্পট যখন নিজেরা লিখবেন, নিজেরা শিখবেন, মানে নিজের প্রবলেমের প্রম্পট নিজেরা যখন লিখতে যাবেন, তখন যে জিনিসগুলা মাথায় রাখতে হবে সেই জিনিসগুলার এখানে একটা প্রপার গাইডলাইন দেওয়া আছে। অবশ্যই আপনাকে প্রম্পটের এলিমেন্ট গুলা তো মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে মাস্ট। এগুলোর পাশাপাশি আপনাকে আরো অনেক কিছু দিতে হবে, তো সেটারে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিছে এখানে। ওই যে দেখেন, এর আগে ইনস্ট্রাকশন যে এলিমেন্ট ছিল সেই ইনস্ট্রাকশন সম্পর্কে একটু বলছে, আর স্পেসিফিসিটি বলছে। তারপরে ডিফারেন্ট প্রম্পটের দেখেন এই যে ফিউ শর্ট এক্সাম্পল দিয়ে এখানে আবার বোঝায় দিছে। তারপরে কি কি জিনিস আপনি অ্যাভয়েড করবেন, বাদ দিবেন, কি কি জিনিস অ্যাডিশনালি অ্যাড করবেন, সবগুলা মানে একটা আপনাকে গাইড দিছে, হিন্টস দিছে, যাতে আপনারা ভালো করতে পারেন। হ্যাঁ, এই যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ প্রম্পটস, ডিফারেন্ট টাইপস এর প্রম্পট আছে আমাদের। এইগুলা আমাদের হিউম্যানের মানে হিউম্যানের কি বলবো, যে হিউম্যানের আমরা মানুষরা যে যে ধরনের কাজ করায় নিতে চাই এলএলএম কে দিয়ে, বেসড অন সেটা এই প্রম্পট গুলাকে ক্লাসিফাই করা হয়েছে বা সেপারেট করা হয়েছে। একটা হচ্ছে টেক্সট সামারাইজেশন। আমরা কি মিটিং এর লার্জ টেক্সটটাকে ধরেন সামারাইজ করে ছোট্ট 4টা 5টা লাইন করে ফেলি, তাই না? যেমন ধরেন আমি লাইভ যদি একটা এক্সাম্পল দেখাই, আহ আহ, আচ্ছা এই যে দেখেন, এখানে ধরেন, না সামারাইজ এইগুলা নেওয়াটা ঠিক হবে না, একটু নন রিলেটেড নিলে ভালো হয়। আচ্ছা আমি ধরেন এখানে কি নেওয়া যায়, এই যে এখানে একটা বড় টেক্সট পাইছি, আহ ইনভেস্টমেন্ট। আচ্ছা এই যে ধরেন অনেকগুলা টেক্সট পাইছি N8N এর, এখান থেকে আমি কপি করে নিলাম। এখন আমি একে দিব সামারাইজ দা ফলোইং ফলোইং টেক্সট। হ্যাঁ দিলাম। দেখেন অনেকগুলা লাইনকে কিন্তু ও মাত্র দেখেন 4-5 লাইন করে দিচ্ছে, দেখছেন? এই যে এটা মূলত the author claims that combining AI code and humans in the same process on the same platform is the key to success. আচ্ছা বাহ, আরেকটা জিনিস জেনে ফেললেন। তো এনিওয়ে, তো তাহলে এই মানে আপনারা বুঝলেন যে টেক্সট সামারাইজিংটা কি। তারপর ইনফরমেশন এক্সট্রাকশন, আমরা অনেক সময় কি ইনফরমেশন এক্সট্রাক্ট করার চেষ্টা করি, অর্থাৎ কারেন্ট এডুকেশন সিস্টেমের সাথে যদি কম্পেয়ার করি, ওই যে আমরা কি সিনারিও দেওয়া হয়, ইউজ কেস দেওয়া হয়, সেইখান থেকে কোশ্চেন করে আনসার বের করা হয়, ওইটাই হচ্ছে ইনফরমেশন এক্সট্রাকশন। আমাদেরকে একটা বড় প্যারাগ্রাফ পড়তে দিত না, আমরা পাই নাই, বাট আপনারা যারা গ্রেডিং সিস্টেমে, আপনাদের তো ইংরেজিতে বড় একটা প্যারাগ্রাফ দিত, সেখান থেকে কোশ্চেন করতো, তাই না? তো সেটা মূলত, একদম শুরু যেটা। হ্যাঁ সেটা মূলত কিসের জন্য, সেটা আসলে ইনফরমেশন এক্সট্রাকশনের জন্য, মানে আপনি আসলে ওই প্যারাগ্রাফটা আসলেই পড়ছেন কিনা এবং ওইটা পড়ে আপনি বুঝছেন কিনা, তারাই ওই আনসার গুলো দিতে পারবে যারা ওইটা পড়ে বুঝছেন। তো সেটাকে টেকনিক্যাল ভাষায় বলে ইনফরমেশন এক্সট্রাকশন। ওকে, আচ্ছা তারপর কোয়েশ্চেন আনসারিং তো একটু আগে আমরা দেখছি, আমরা ফিউ শর্ট এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রম্পট কে আর এলএলএম কে আমাদের কোয়েশ্চেন দিব, পরবর্তীতে সে আমাদেরকে আনসার দিবে। আচ্ছা টেক্সট ক্লাসিফিকেশনও দেখলাম একটু আগে আমরা, কিছু সেন্টিমেন্টাল কথা বলছি এবং লাস্টে বলছি যে এটা কি পজিটিভ অর নেগেটিভ ওয়ার্ড, সে বলে দিছে, এটাকে বলে টেক্সট ক্লাসিফিকেশন। কনভারসেশনটাও আমরা দেখছি, যেমন ওই যে ডক্টর ইউনুস আর আহ, আপনার লোকটার নাম কি ভুলে গেলাম, সাংবাদিক মাহমুদ, উনি। আচ্ছা কোড জেনারেশন, আমরা কোড কোড আমরা জানি যে এলএলএম কোডও জেনারেট করতে পারে, রাইট? ইভেন ছোট গুলাও কোড জেনারেট করতে পারে। লেটস সে আমার এখানে কোড জেনারেশনের ভালো মডেল আছে প্রবাবলি, হ্যাঁ কিউকিউএন 1.7b, এটা ভালো, মোটামুটি খুব ভালো তো না, বাট এটা লেটস সে আমি, দেখেন আমি একটা ওকে প্রম্পট দিব যে রাইট মি আ গোল্যাং function which can print 1 to 10। হ্যাঁ আমি একটা ওকে বললাম যে একটা গোলাং এর ফাংশন লেখো যেটা 1 থেকে 10 প্রিন্ট করবে, ঠিক আছে? এবং ও দেখেন ও কিন্তু নাইসলি আমাকে বানায় দিয়েছে, যে
আরিয়ান গোল্যাং পারে, তারপরে ইস্তিয়াক গোল্যাং পারে। দেখেন তো সিনট্যাক্স কি ঠিক আছে, কোনো ভুল লিখছে এখানে? দেখেন হাইলাইট করা কোড গুলা সুন্দর লিখছে না? ও আমি এই মাইক অফ কোশ্চেন, করে রেখেছিলাম। হ্যাঁ জি জি স্যার ঠিক আছে। হ্যাঁ, তো দেখছেন কত পারফেক্ট একটা ইয়ে। তো তার এইগুলোই মানে আমরা কোড জেনারেশনও প্রম্পট দিয়ে করতে পারি, সেটাই দেখালাম আর কি। আচ্ছা, রিজনিং, এই যে ভেরি ইম্পর্টেন্ট টপিক রিজনিং। রিজনিং কিন্তু একটু আগে বকবক করতেছিলাম। রিজনিং মানে হচ্ছে, আরিয়ান আপনি বলেন রিজনিং কি, বলেন তো দেখি। আউটপুটটা আউটপুট, কিন্তু আরেকটু ডিটেল বলতে হবে। রিজনিং হচ্ছে একটা আউটপুট আসার জন্য যা যা করা হয়, বলা হয় ব্যাখ্যা আর কি, ঠিক আছে? ব্রেন স্টর্মিং। হ্যাঁ, এই যে যেমন দেখেন ওখানে ও বলতেছে যে এটা মানে কত, হ্যাঁ হোয়াট ইজ এত এত, এখন এটার আনসার ও এক লাইনে দিয়ে দিচ্ছে। এখন দেখেন লেটস ট্রাই সামথিং মোর ডিফিকাল্ট, মানে এ- এটার আমরা যখন এরকম একটা স্পেসিফিক কোশ্চেন করব তখন কি সে, দেখেন এই যে রিজনিংটা কি এখনই দেখেন, এই যে দেখেন কিছু জিনিস এখানে আছে একটু, এই যে থিঙ্কিং, থিঙ্কিং লেখার পরে এই যে অবসোলিট যে কালার গুলো আছে, অর্থাৎ একটু কি বলবো যে অপাসিটি কম যে লেখাগুলা, মানে একটু সে একটু ফেডেড যে লেখাগুলো আছে সেগুলা হচ্ছে থিঙ্কিং। অর্থাৎ এই রেজাল্টটা প্রডিউস করার জন্য যে কাজগুলা সে করবে সেই প্রসেসটা চিন্তা করা, সেই প্রসেসটা সে বলাটাই হচ্ছে রিজনিং। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা আমি আরো সিম্পল বলি, হোয়াট ইজ 2 into 5। হুম, এই যে দেখেন মানে ছোট কোশ্চেন দিলাম এই জন্য যাতে আপনারা রিজনিংটা দিলে যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এই যে লেখছে দেখেন, ঠিক ওকে, দ্য ইউজার ইজ আস্কিং হোয়াট ইজ 2 into 5, so I need to calculate 2 multiplied by 5. Let me think. Well, 2 times 5 is straightforward. Multiplication is just adding the number itself multiple times. So 2 plus 2 equal to 4. But that's for 2 into 2. Wait, no, 2 into 5 is 2 added 5 times। দেখছেন মানে কিভাবে সে মানে নিজে নিজেই কোশ্চেন করতেছে, নিজেই আনসার দিচ্ছে, নিজেই আবার কারেকশন করতেছে। এই দিজ আর দা ব্রেন স্টর্মিং প্রসেস। যেমন একটা আমরা যখন একটা প্রবলেম যখন সবাই আলোচনা করি তখন যেভাবে করি, সেই প্রসেসটার নামই হচ্ছে এলএলএম এর ভাষায় রিজনিং, আর সাধারণ মানুষের ভাষায় থিঙ্কিং বা ব্রেন স্টর্মিং। ঠিক আছে, সেটাই সেটাই ও বলতেছে আর কি। তো এই অনেক সময় আমরা এই যে কি হচ্ছে, অনেক সময় আমরা ওর কাছ থেকে সরাসরি আনসার চাই, আবার অনেক সময় আমরা আনসারটা কিভাবে জেনারেট করলো উইথ এক্সপ্লেনেশন সেটাও চাই। তো দুইটাই করা যায়, সেটাই সে এখানে বলতেছে আর কি। ওকে, আচ্ছা, শেষ। এবার দেখেন প্রম্পটের যত ওই ওই কোশ্চেনে একটু আগে কে জানি জিজ্ঞাসা করলো না, যে ওই যে কত প্রকার প্রম্পটের টেকনিক আছে যেগুলো আমাদের জানতে হবে, সেগুলা হচ্ছে এখানে। মনে রাখবেন এগুলো কিন্তু ফিক্সড না। হ্যাঁ, মানে যে এইগুলা এর বাইরে আর হবে না, না সেটা কিন্তু না। এটা কিন্তু দেখেন ওরা ওরা কিন্তু কোনো রুল বলে নাই। প্রম্পট টেকনিক্স, টেকনিক্স এটা একটা কৌশল, তার মানে আপনি নিজেও চাইলে এরকম কৌশল বানাইতে পারবেন। ডোন্ট লিমিট ইউর সেলফ যে এইগুলাই মাত্র, এর বাইরে হবে না, না তা কিন্তু না। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছে টেকনিক, এটা কিন্তু রুলস বলে নাই। আচ্ছা দেখেন জিরো শর্ট প্রম্পটিং অলরেডি আমরা দেখছি, সরাসরি কোশ্চেন করব, ও আনসার দিবে, সেটাই হচ্ছে জিরো শর্ট প্রম্পটিং। ওকে, ফিউ শর্ট প্রম্পটিং, ওই যে বলবো যে চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব এত, অমুক থেকে অমুক গ্রহের দূরত্ব এত, তখন এখন এই গ্রহ থেকে এই গ্রহের দূরত্ব কত, এটা হচ্ছে ফিউ শর্ট প্রম্পটিং। চেইন অফ থট প্রম্পটিং, চেইন অফ থট হচ্ছে এই যে একটু আগে যে আমরা রিজনিং করলাম না সেটা। যেমন ধরেন আপনি ওকে বলে দিলেন যে 2 into 2 = 4, এখন আপনি নিচে আবার এক্সপ্লেন করে দিবেন 2 into 2 is 4 because 2 and 2 summation is 4 and multiplication are another technique of summing up the numbers together। হ্যাঁ, এই যে এক্সপ্লেনেশনটা আপনি দিলেন, ও প্রত্যেকটা আনসার জেনারেট করে আপনার মতোই সে আবার অ্যান্সার এক্সপ্লেনেশন করে দিবে। এটাকেই বলে চেইন অফ থট প্রম্পটিং। অর্থাৎ আপনি কিভাবে আনসারটা তৈরি করলেন সেটা আপনি আপনার প্রম্পটে বলে দিবেন ওই কিছু এক্সাম্পল দিয়ে, সে আবার তার রেসপন্স জেনারেট করার সময় আপনার মতো করেই সে
এক্সপ্লেনেশন দিবে আপনার ওই প্যাটার্নের সাথে, টোনের সাথে সামঞ্জস্য রেখে। এই দিস প্রসেস আর কল্ড চেইন অফ থট প্রম্পটিং। মেটা প্রম্পটিংটা কি? মেটা মেটা কথাটা মানেই হচ্ছে সিস্টেম রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ সহায়ক কিছু তথ্য আপনি যখন একটা প্রম্পটকে দিচ্ছেন তখন। যেমন ধরেন একটা প্রম্পটের মধ্যে যদি দেখি ওরা কি বলতেছে, বাই ফোকাসিং প্যাটার্ন, আমি যতদূর বুঝতেছি এটা না দেখেও, সেটা হচ্ছে যে মেটা প্রম্পটিং হচ্ছে যে meta prompting is advanced prompting technique that focuses on a structural and syntactical aspect of tasks and problem rather than their specific content details. This goal with meta prompting is to construct a more abstract, structured way of interacting with large language model, emphasizing to the form. আচ্ছা, এটা একটা অ্যাডভান্স এটা আসলে এই মুহূর্তে আমাদের না জানলেও হবে, বাট এটা আসলে মেটা প্রম্পট হচ্ছে এক্স্যাক্টলি আপনার না আপনার মানে আপনার সলিউশন রিলেটেড না, মানে আপনার টিউন রিলেটেড না, রাদার দেন ফরম্যাটিং অর অন্য কিছু যেটা আপনার মূল স্ট্রাকচারটাকে হেল্প করে, সেরকম কিছু আর কি। এক্স্যাক্টলি যদিও আমি এটা ব্যাখ্যা করতে পারিনি, বিকজ ওই সময় মনে হয় এটা ছিল না। এনিওয়ে, সেলফ কনসিস্টেন্সি, এগুলো আসলে সব আপনার জানতে হবে না, বাট একবার করে সবগুলো আপনারা দেখবেন, তাহলে হবে কি আইডিয়াটা খুলে যাবে যে আসলে কিভাবে। মানে অনেক এক্সাম্পল যখন আমরা দেখি হিউম্যান ব্রেন, তখন কিন্তু আমাদের ব্রেন গুলা কাজ করা শুরু করে, এই জন্য আসলে এক্সাম্পল গুলো দেখতে হবে। এখান থেকে আমি যদি স্পেসিফিক ভাবে বলি কোনগুলা লাগবেই, জিরো শর্ট, ফিউ শর্ট, চেইন অফ থট, প্রম্পট চেইনিং, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ, যেটা এর পরের ক্লাসে আমরা র্যাগ এর এক্সাম্পল দেখব। হ্যাঁ, এই যে অটোমেটিক রিজনিং এন্ড টুল ইউজ, এটা রিয়াক্ট ভেরি ইম্পর্টেন্ট। এই যে ল্যাংচেইন পুরাটাই বানানো হয়েছে রিয়াক্ট ফ্রেমওয়ার্ক বা রিয়াক্ট প্রম্পট টেকনিকের উপর ভিত্তি করে। গ্রাফ প্রম্পটিং, ইদানিং গ্রাফ প্রম্পটিং ও বেশ পপুলারিটি পাচ্ছে। এই জিনিসগুলাই লাগবে, বাট তার মানে কি অন্যগুলা দেখার দরকার নাই, সবগুলোই আপনার দেখতে হবে। বাট ওই যে বলে না, বেশি এমফাসাইজ করতে হবে, যারা প্রোগ্রামিং করে তাদের এমফাসাইজ করতে হবে হচ্ছে যে রিয়াক্ট, র্যাগ, জিরো শর্ট প্রম্পটিং, এগুলার উপরে। হ্যাঁ, যারা প্রোগ্রামিং করে, কারণ এগুলা দিয়ে আপনাকে সিস্টেম প্রম্পট তৈরি করতে হবে, এক্সাম্পল তৈরি করতে হবে। তারপরে এই যে এখানে দেখাইছে না, এই যে অটোমেটিক রিজনিং এন্ড টুল ইউজ, এটা দিয়ে আমরা কিভাবে এআই এজেন্ট গুলা টুল ইউজ করে, এই টেকনিকটা ইউজ করলে আপনারা দেখতে পারবেন যে একটা এআই এজেন্ট কিভাবে টুল ফাংশন কল করে। হ্যাঁ, এটা একদম আন্ডারলাইন এটা যদিও এখানে প্রপার এক্সাম্পল এরা দিতে পারে নাই, এটা অনেক কঠিন করে দিছে, বাট আমি আপনাকে আরো সহজ এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে আপনি প্রম্পট লিখে আপনি টুলের ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেটা আমরা স্পেসিফিক দেখাবো আজকে। মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে প্রম্পটার কিছু এক্সাম্পল দেখা এবং প্রম্পটের যত এলিমেন্ট আছে, প্রম্পটের যত টেকনিক আছে, সেই টেকনিক গুলোর সাথে আপনাদের পরিচয় করে দেওয়া, প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়া, বোঝানো, যাতে এটা বুঝতে পারেন যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ। তা আপনারা এই প্রত্যেকটা ডিটেলস গুলা একটু দেখবেন, পড়বেন, প্র্যাকটিস করবেন। বারবার বলতেছি, প্রম্পট কিন্তু এই পুরা এআই এজেন্ট ডেভেলপমেন্ট বলেন, এআই জার্নিটার মাথা, একদম মানে একদম ইঞ্জিন। এইটা যদি ভালো না পারেন, তা আপনার এই লাইনে কাজ করার এই অধিকার নাই, মানে এটা হচ্ছে আপনার এলিজিবিলিটি, এটা নাই, এটা পারেন না তো কিছুই পারেন না। হ্যাঁ, এই জন্য এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা যদিও থিওরিটিক্যাল পার্ট মনে হবে, বাট আপনাকে কিন্তু বুঝতে হবে। আর এই বোঝাটা যাতে সহজ হয়, এই কারণে কিন্তু এত গল্প, এত স্টোরি বলে আমি আপনাদেরকে দেখানো হলো। এই স্টোরি গুলা বানানো হলো শুধু এই কারণে যাতে আপনাদের এটা মনে রাখতে সুবিধা হয়। হ্যাঁ, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং যে মানুষকে স্টোরি বুঝায় মনে করানো, বাট স্টিল আই ট্রাই। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট আমার মনে হয়েছে এইটাই। ওকে, আর মোটামুটি এগুলাই, আপনি এগুলা জাস্ট ওই এতক্ষণ যা শিখলাম ওগুলারই ডিটেল এখন এখানে আছে। আর কিছু ডিফারেন্ট প্রোভাইডার আছে, এগুলো প্রোভাইডার গুলো আপনি বাদ দিবেন, প্রোভাইডার গুলো আমাদের এই মুহূর্তে দরকার না, আমরা শুধু কয়েকটা প্রোভাইডার সম্পর্কে জানলে হবে। তো প্রোভাইডার গুলো স্কিপ করবেন, আপনারা শুধু
প্রম্পট রিলেটেড যেগুলা কথাবার্তা, এই যে তারপরে যে টুলস রিলেটেড, প্রোগ্রামার যারা আছেন তারা এই টুলস গুলা দেখবেন, আর যারা প্রোগ্রামার্স না তাদের এই টুল দেখার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাডভান্স প্রোগ্রামিং রিলেটেড। স্যার এই এই আর এই কি। যে হ্যাঁ মডেল ওয়াইজ কি চেঞ্জ হয়, প্রম্পট টেকনিকে কোনো কিছু চেঞ্জ হয়, হ্যাঁ যেমন হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ অফকোর্স হ্যাঁ। মডেল ওয়াইজ প্রম্পট টেকনিক চেঞ্জ হয়, ডেফিনেটলি চেঞ্জ হয়, ঠিক আছে, এই জন্য এগুলো দেখতে হবে বললাম, ঠিক আছে, মডেল ওয়াইজ প্রম্পট ডেফিনেটলি চেঞ্জ হয়, ঠিক আছে। প্রম্পটের এলিমেন্ট গুলা মোটামুটি সেম থাকে, বাট প্যাটার্ন গুলা চেঞ্জ হয়, প্যাটার্ন, তারপরে ইনপুট আউটপুট। হ্যাঁ, যে আপনি দেখলেন না একটু আগে আপনার ছোট ছোট মডেল আর বড় মডেলের মধ্যে একই ফরম্যাট সিস্টেম প্রম্পট দিয়ে নিয়ে আসলাম, তো ওইরকম ওই সিস্টেম প্রম্পটের মধ্যে লিটল বিট চেঞ্জ হয়, খুব যে বেশি চেঞ্জ হয় তা না, বাট মোটামুটি চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে এগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আরো দেখবো, যে একটা প্রম্পট দিয়ে কিভাবে আমাদের এই ওয়ার্কফ্লো গুলাকে এখন মোর লাইভ এঙ্গেজিং, যেমন এই যে এটা আমার সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে পুরাটাই একটা র্যাগ এজেন্ট, মানে ওই যে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন যে চ্যাট টেকনিকটা দেখলাম, সেই টেকনিকটা ফলো করে এটা বানানো হয়েছে। হ্যাঁ, এই যে র্যাগ ফর এলএলএমস, হ্যাঁ, এই যে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন ফর এলএলএম, এটা কিভাবে র্যাগ কাজ করে আন্ডার দা হুড হচ্ছে এগুলা। হ্যাঁ, এগুলো আপনারা মুখস্থ করতে হবে না, জাস্ট একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন, আর না পারলে আমি তো আছি, আমাকে কোশ্চেন করবেন নেক্সট ক্লাসে, যত পেঁচায় কোশ্চেন করবেন তত ইজি আনসার দিব আমি, সো ডোন্ট ওয়ারি। এইগুলা যদি না পারেন, না বুঝেন, আসলে এই ফিল্ডটা আপনার জন্য না, এই জন্য আমি আসলে এত স্টোরি, এত গল্প করে এটা এঙ্গেজ করার চেষ্টা করছি। তো এই আর কি, আমার মনে হয় আজকে উই আর ডান। আমি ক্লাস ফিডব্যাক লিঙ্কটা তৈরি করতেছি, কেউ আগেই যায় না ফিডব্যাকটা না দিয়ে। এখন আপনাদের দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ গাইস, আস্ক মি এনি কোশ্চেন ইফ ইউ হ্যাভ। আচ্ছা স্যার, একটা কোশ্চেন করবো আর কি। হ্যাঁ বলেন। ধরেন আমি একটা প্রম্পট দিলাম, যে প্রম্পটটা এরকম, যে চ্যাটজিপিটির কাছে বলছি যে তুমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 17 বছরের অভিজ্ঞতা, আর একজন গুড মেন্টর, যে হচ্ছে একটা কঠিন টপিককে ভেঙে ভেঙে সহজ করে বোঝাও। তো আমি তোমাকে একজন মেন্টর হিসেবে চাই, যে হচ্ছে আমাকে টপিক গুলো ভেঙে ভেঙে বুঝাবা প্লাস অ্যানালজি দিবা। এখন আমি তোমাকে আমার সামনের জার্নিতে একজন মেন্টর হিসেবে চাই। এই যে প্রম্পটটা দিলাম, এটা কোন প্রম্পটের মধ্যে পড়বে, যতগুলা দেখলাম আর কি আমরা? এটা হলো প্রম্পট, ওই যে আপনার আহ এটা ক্লাসিফিকেশন মনে হয়। না না না, ক্লাসিফিকেশন না, মেটা হবে? এটা হলো কারণ- এটা তো এখানে একটা প্রম্পটের যত এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট এটার মধ্যে আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি হ্যাঁ। দেখলেন না একটু আগে প্রম্পটের এলিমেন্ট গুলো কি কি বলেন তো, একটু বোঝার মানে বলার চেষ্টা করেন তো, দেখি মনে আছে কিনা। ওই আইস প্রথমটা ইনস্ট্রাকশন ভুলে গেছি। হ্যাঁ, ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন, কনটেক্সট ইনপুট কনটেক্সট। ডাটা আউটপুট আর ইন্ডিকেটর। হ্যাঁ, তো তাহলে ওই যেটা বললো আরিয়ান, যে কোশ্চেনটা করছে, আরিয়ান কোশ্চেনটা আপনি এবার ভেঙে ভেঙে করেন, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আপনি ওকে বলে দিলেন যে, আপনি রোল বলে দিলেন প্রথমে, কি যে আপনি 17 বছরের এক্সপিরিয়েন্স, আপনি একটা সিনিয়র, আপনি রোল বলে দিলেন, এবং কনটেক্সট বলে হুম দিলেন। কনটেক্সটটা হচ্ছে ইউ আর 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আর রোলটা হুম হচ্ছে ইউ আর এ সিনিয়র প্রোগ্রামার, ঠিক আছে। হুম। তো তাহলে এখানে কনটেক্সট ছোট করে কনটেক্সটও বলছেন, আবার রোল বলে দিচ্ছেন যে সিনিয়র লেভেলের ডেভেলপার, আবার আরেকটু কনটেক্সট বলছেন কিভাবে, ওই যে আপনি আবার বলছেন যে আমাকে অ্যানালজি দিয়ে বুঝাবা যাতে ছোট ছোট বাচ্চারাও বুঝতে পারে, এরকমই তো কিছু বললেন নাকি? ছোট বাচ্চা বলি না, তবে আমাকে এনার্জিতে বোঝাবা যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, এটাও হচ্ছে কনটেক্সট, যে আপনি কনটেক্সট বলে দিচ্ছেন যে আপনার অ্যানালজি দিতে হবে, দিস ইজ কনটেক্সট। তার মানে ও এক্সাম্পল দেওয়ার সময় আপনাকে গল্প আকারে বলার চেষ্টা করবে, স্টোরি আকারে বলার চেষ্টা করবে, ঠিক আছে। তো স্যার এটা কি, হ্যাঁ এটা এটা কি তো আসলে মেটার মধ্যে? সবগুলাই এটা তো আসলে সবগুলাই পরে, আমি তারপরেও আরেকবার একটু দেখে বলতেছি। আপনারা চ্যাট বক্সে ক্লাসের ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছে, সবাই সাবমিট করেন, আমি ইন দা মিন টাইম এটা একটু দেখি, আমি একটু দেখে বলি। আরিয়া, আচ্ছা এটা কি আমাদের আহ পড়বে মেটার মধ্যে, কারণ মেটার মধ্যে রোল অ্যাসাইন করে দিতে হয়। হ্যাঁ, ম্যাটার মধ্যে পড়তে পারে। আচ্ছা, আপনি আমাকে কি কোশ্চেনটা একটু লিখে দিবেন চ্যাট বক্সে? মানে প্রম্পটটা লিখবো? হ্যাঁ, প্রম্পটটা মানে যে যা বললেন মুখ দিয়া সেটা খালি আচ্ছা লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি লিখছি এখন। হ্যাঁ, আপনারা ওই ক্লাসের সাবমিট করে দেন এখানে। আজকে এটা 6 নাম্বার, আজকে 6 নাম্বার লেকচার না আমাদের, 6 নাম্বার, আর কিন্তু মাত্র 3টা লেকচার আছে, এই জন্য আপনারা কিন্তু এখন এই নেক্সট 3টা ক্লাস হতে একটু লম্বা হবে, লেন্দি হবে, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন এবং অ্যাটেন্টিভলি
প্র্যাকটিস একটা করেন, কোশ্চেন নাহলে ছিল হ্যাঁ অবশ্যই বলেন। স্যার, এটার এক্সিকিউশনটা কোথায় হয়? যে কোনো কেউ প্রবলেম ফেস করছে, দেন হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারকে বলে যে আমার এরকম একটা প্রম্পট দরকার, তারপরে এটা জেনারেট করতে হবে, তখন কি এর এক্সিকিউশন হয় যে উনি ওই প্রবলেম অনুযায়ী কোনো একটা প্রম্পট মেক করে? মানে এটার ফিল্ডটা কোথায় হয় মূলত এটা কাজ হলো, করার? এটা আপনার ওই যে ফ্রেমওয়ার্ক গুলা যখন আমরা প্রম্পট বিল্ডার আছে, বুঝতে পারছেন? তো প্রম্পট বিল্ডারে আপনাদেরকে আমি শেষের দিকে দেখি দেখানো যায় কিনা, আমি দেখাবো যে একটা, যেমন ধরেন এই যে চ্যাট জিপিটি তৈরি হচ্ছে, চ্যাট জিপিটি বানানোর জন্য তো একটা প্রম্পট দিতে হয়েছে না? জি জি তো ওই টাইপের, আপনি তো ওইটাই মূলত কোশ্চেনটা করলেন তাই না, যে ওইটা কিভাবে করে নাকি? জি 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 স্যার। হ্যাঁ, তো ওইটার একটা প্যাটার্ন আছে, আমি ওইটা আপনাদেরকে এটা মনে করায় দিন আমাকে, আমি পৃথিবীর সব বড় বড় এলএলএম গুলার আন্ডারলাইং প্রম্পট গুলা দেখাবো, যে দেখ চ্যাট জিপিটির আন্ডারলাইং প্রম্পট হচ্ছে এটা, জেমিনাই এর আন্ডারলাইং প্রম্পট হচ্ছে এটা, লামার আন্ডারলাইং প্রম্পট হচ্ছে এটা, অ্যানথ্রপিক এর আন্ডারলাইং প্রম্পট হচ্ছে এটা। তখন যখন once you explore multiple provider underlying prompt, then you will automatically learn the pattern behind them, বুঝতে পারছেন? তো তখন এটা জি আপনার জন্য স্যার। ইজি হবে আর কি, ঠিক আছে? স্যার, এটা তো মূলত বেরিয়ে পড়ে লজিক দিয়ে, না স্যার? যে এটা যদি না না এটা না হয় না তাহলে না এটা হবে। লজিক না, না 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 না, কোনো লজিক নেই, এটা তো এখানে কোনো লজিক নাই, মানে লজিকটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো লজিক নাই, মানে কোনো প্রোগ্রামেটিক্যাল কোনো লজিক নাই, বোঝা গেছে? এইটাই স্যার, তো অনেকে সবচেয়ে বড় কনফিউজ। এলএলএম কোনটা এখন? মানে যে এলএলএম মডেল এখন এখন পর্যন্ত? পর্যন্ত সবচেয়ে বড় হচ্ছে চ্যাট জিপিটি, এর থেকে বড় তো আর নাই। আর আপনি বড় বলতে আপনি প্যারামিটারের দিক থেকে চ্যাট জিপিটি, আর হ্যাঁ স্যার, আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে যে ও সব বুঝে মোটামুটি, বা হচ্ছে। জেনারেল পারপাস না, জেনারেল পারপাস সব জি বুঝে মোটামুটি এরকম কোনোটাই নাই। যেমন চ্যাট জিপিটি তো জেনারেল পারপাস না, এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি তো না, আপনার জিপিটি 5 আর কি। জিপিটি 5 কি জেনারেল পারপাস? আই ডোন্ট থিংক সো। দাঁড়ান আমি এখনই জেনে নিচ্ছি, জিপিটি 5 জেনারেল পারপাস। এই যে প্রম্পট আসলে অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে দেখেন আপনারা যাই কোশ্চেন করেন, আমি তো জিপিটি 5 ইজ জেনারেল পারপাস, এটা জেনারেল পারপাস, বাহ এক্সেলেন্ট, এটা তো আমি জানতাম না, আমি ভাবছি যে এটা মনে হয় স্পেসিফিক। Designed to handle a wide range of tasks, not just one specific type. It can understand and generate text, code, reasoning, instruction, or even handle multimodal. Oh, very good. But GPT 5 general purpose, excellent. এটা আমি জানতাম না আসলে, GPT 5 আমি এখনো ট্রাই করিনি, তো সেই কারণেই হয়তো এটা বাদ গেছে আর কি। যে এটা তাহলে জেনারেল কি পারপাস। তারা কোনো প্রাইভেসি ব্রেক করতে পারবে? যে কোনো মেশিন লার্নিং কোনো কিছু, যেমন যে কোনো একটা অনেক সময় কোন ওয়েবসাইটে এন্ট্রি করার সময় একটা প্রাইভেসি চায় যে চেক ইউ আর নট হিউম্যান বা চেক ইউ আর নট রোবট। তো বিভিন্ন একটা কলাজ থাকে যে ওরা বলে যে এই আহ, একটা কোশ্চেন থাকে যে ক্লিক করো যেখানে বাইক দেখা যাচ্ছে বা ট্রাফিক দেখা যাচ্ছে। তো এই চ্যাট জিপিটি মডেল কি এটা ব্রেক করতে পারবে যে ও হিউম্যান না, ও কিন্তু রোবট? মানে এত একটা অ্যাডভান্স হয়েছে কিনা যে ও বুঝবে যে আসলে না, কোনটা বলতে পারছে। এখনো সব পারে না, বাট সার্টেন লেভেলের ফিল্টারিং কিন্তু আছে। যেমন ধরেন আপনি যদি ওকে হ্যাকিং রিলেটেড কোশ্চেন করেন, ও কিন্তু আপনাকে সব ধরনের ইনফরমেশন দিবে না, বুঝছেন? না স্যার, এটা দেয় না। হ্যাঁ, তারপরে আপনি যদি রিলিজিয়াস কোশ্চেন করেন, কোরআন নিয়ে প্রশ্ন করেন, দেখবেন যে একটা সার্টেন লেভেলে পড়া সে আর দিবে না, বুঝছেন? তারপরে জি স্যার, এটা তো এটা সিস্টেম করা হ্যাঁ বা মানে হ্যাঁ, কি করবে? আচ্ছা এই আরিয়ান, এটা হচ্ছে ওইটা ওইটা হচ্ছে ইনস্ট্রাকশনাল প্রম্পট, রোল বেস ইনস্ট্রাকশনাল প্রম্পট, ঠিক আছে? রোল বেস ইনস্ট্রাকশনাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এলএলএম যেগুলো আছে যেমন চ্যাট জিপিটি যে দেখলেন এত ট্রিলিয়ন ওই প্যারামিটার কি, এগুলো তো একটা স্যাচুরেশন লেভেল আছে মনে হয়, যে এখন তো নেটে সবকিছু তো ট্রেন হয়ে গেছে। এর উপরে কি আর কোনো কিছু ট্রেন দেওয়ার মতো আছে নাকি? মানে বিভিন্ন রিসার্চ পেপার এটা বেরোচ্ছে না এটা এখন যে। একটা সার্টেন টাইম পর পর, যেমন
এভরি 1 ইয়ার, প্রত্যেক বছর একবার করে এই ডেটাগুলা লোড হয় আর কি। এটাকে বলে কর্পাস। কর্পাস তো মানে নাম শুনছেন তাই না? কর্পাস মানে হচ্ছে যে এআই মডেলকে যে ডেটাগুলা দিয়ে ট্রেনিং দেওয়া হয় ওটাকে বলে কর্পাস আর কি। এই কর্পাস গুলো নেওয়া হয় পুরো ওয়ার্ল্ড থেকে। ওই ওয়ার্ল্ড এটা আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করবো। আমার লিঙ্কডইন প্রোফাইল যদি পোস্ট গুলো শেয়ার করেন দেখবেন ওখানে আমি একটা পোস্ট দিছিলাম এরকম, যে সারা পৃথিবীতে এই যে এলএলএম মডেল গুলো যে জায়গা থেকে ডেটা গুলা সোর্স কালেক্ট করে সেটার আবার একটা জায়গা আছে। এটা ফ্রি ফর এভরিওয়ান, আমরাও চাইলে নিতে পারবো, বাট এটা পেটাবাইটস অফ ডেটা, আমাদের মেশিনে এটা জায়গা হবে না, সেই কারণে আমরা নিতে পারি না। বাট এটা ইজ ওপেন, মানে এছাড়াও বাইরে কিছু কেনা যায়, যেমন ধরেন ফেসবুকের কাছ থেকে হয়তো ওপেন এআই, মাইক্রোসফট, গুগল আই, এরা ভেতর মানে এরা ইন্টারনাল এক্সচেঞ্জ ডাটা আবার বাই এন্ড সেল করে আর কি। সেটা পাবলিকলি না, শুধু হয়তো সিক্রেট আর কি, ইন্টারনাল কোম্পানিদের জন্য, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? তা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ দিয়ে একটা মানে দেখানোর কথা ছিল স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দেখানোর কথা ছিল। আপনারা হোয়াটসঅ্যাপ দেখাবো কিভাবে? আপনারা তো টেলিগ্রাম দেখাইছি, ওইটাই করেন নাই তো। আগে আগে বাড়তি দেখায় লাভ আছে? এগুলো তো বোঝা তৈরি হবে, এই জন্য দেখাই নাই আজকে। আচ্ছা ঠিক আছে স্যার। না স্যার, টেলিগ্রামটা স্যার কালকে ইনশাল্লাহ আগামী শুক্রবারের ভিতরে নেক্সট ক্লাসে দেখার হ্যাঁ, চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। সেটাই, মানে আপনার প্র্যাকটিস যতদিন না করতেছেন নতুন করে আর আমি বোঝা দিচ্ছি না। নো প্র্যাকটিস নো নিউ লার্নিং, দ্যাটস ইট। ওকে স্যার। কারণ এগুলা যত টপিক শিখবেন সার্টিফিকেট পাওয়া তত পিছিয়ে যাবে। কেন? কারণ আপনি তো ওগুলা পারবেন না, তখন তো সার্টিফিকেট পাবেন না। এই জন্য বেটার অল্প শেখেন, বাট যা শিখবেন মাস্টার হন। জি স্যার, জি স্যার, জি স্যার। এক্ষেত্রে আপনারা ফিডব্যাকটা দেন একটু দয়া করে। ফিডব্যাক ইজ ভেরি স্যার ইম্পর্টেন্ট, একটা স্পেশালি আমার জন্য। আমাদের বলেন। কি এক দুই দিনের একটা গ্যাপ দেয়া কোনোভাবে সম্ভব? কিরকম? মানে হচ্ছে যে আপনার কোনো ক্লাস ধরেন নেক্সট ক্লাস বা এরকম যদি একটু, আপনারা যদি চান সম্ভব, আপনারা যে আমি রেকমেন্ড করি না, বাট যদি চান যে হ্যাঁ আগামী ক্লাসটা 2 দিন পিছায়া দেন, করা যেতে পারে। সেটা আপনাদের মানে সবার এটা চাইতে হচ্ছে হবে। যে আপনার কনভিনিয়েন্সের উপরে, যে ধরেন আমি যদি আমার কোনো সম্ভব সমস্যা হয়। নাই, আমি কারণ রাজি আছি, হচ্ছে বাট আপনাদের কনভিনিয়েন্সটাই, আপনারাই কারণ একমত হতে পারবেন না। আমি রাজি আছি। না, আমি এটা কেন বলছি যে কারণ আমাদের যদি ধরেন মানে 90% বা 80% মানুষই যেহেতু ভালো পারফর্ম, আমরা আমরা সবাই আমরাই বলছি যে আমরা যেহেতু ভালো পারফর্ম করতে পারি নাই বা আপনি যেহেতু সন্তুষ্ট না, তো অবশ্যই কারণ আছে সন্তুষ্ট না হওয়া। তো এই জন্য বলছি আর কি যে আহ, যদি করা যায় তাইলে হয়তো আমরা একটু সময় নিয়ে, আরে নতুন ইনপুট না নিয়ে আমরা প্রিভিয়াস কাজগুলা করে আসলাম। কারণ এটা তো মোটামুটি সবাই এগ্রি করবে যে মানে এই সুযোগটা হয়তো আমরা আবার পাবো না। রাইট ভাইয়া, ঠিক আছে, আই এগ্রি আমি উইথ তো ইউ। একমত এর সাথে। আর আপনি এখন যেভাবে ডেডিকেটেড ভাবে সময় দিচ্ছেন ওইটা তো অবশ্যই মানে সম্ভব হবে না। এটা তো অবশ্যই, কারণ আমি তো ধরেন এইটা আমি এখন আমি সময় দিতে বাধ্য, বাউন্ড, এটা আমার রেসপন্সিবিলিটি, বিকজ আমি আপনাদের কাছ থেকে একটা বেনিফিট পাচ্ছি, যেটা যদি আমি না দিই আমার গুনাহ হবে, এই কারণে আমি বাধ্য। কিন্তু এটা যখন ওভার হয়ে যাবে তখন তো আমি বাধ্য না, তাই না? আমি তখন দিব না আপনাকে। আমার ওটার জন্য আমার কোনো গুনাহ হবে না, পাপও হবে না, হবে? না না, তো এই আর কি। বাট এখন যদি আমি কম ডেলিভারি দেই বা আপনাদেরকে সময় না দেই, সেটা তো গুনাহ হবে। এই জন্য আমি এখন যেহেতু বাধ্য, আমি সেহেতু মানে চিপায় পড়ছি, এই জন্য আসি, যা বলতেছেন শুনতেছি, বাট পায়ের পার হয়ে গেলে তার আমি শুনবো না, এই আর কি। ওইটাই আসলে আরেকটা ঝুলিতে আরেকটা কোর্স বা আরেকটা ভিডিও সিরিজ জমা করার মধ্যে তো কোনো সার্থকতা নাই। হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা গ্রুপে লেখেন। এটা এইভাবে হবে না, সবাই যেহেতু এখন নাই, অনেকে চলে গেছে। আপনি একটা গ্রুপে সুন্দর করে লেখেন, লিখে সবাই যদি লেখে, আপনারা নিশার সাথে যোগাযোগ করেন, নিশা যদি এগ্রি করে, আপনারা সবাই যদি এগ্রি করেন, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আমি আসলে আপনাদের মতই আমার মত, কারণ আমি তো আপনাদের কমফোর্ট দিই, মানে আপনাদের অসুবিধা করে তো আমার কোনো লাভ নাই, লস আর ওটা। এই জন্য আমি কমফোর্ট আপনাদেরকে দিব, বাট
সবাই আপনারা নিজেরাই যাতে ডিসকমফোর্ট না হন, ঠিক আছে? গ্রুপে জি এটা জি লেখেন, অবশ্যই। সবার ভোট নেন, পোল করেন, আর হ্যাঁ নিশার আমি একটা সাথে পোল যোগাযোগ তৈরি করেন। করে নিশা, দিচ্ছি। হ্যাঁ আপনারা পোল করে দেন, এটা গ্রুপে দেন, হোয়াটসঅ্যাপেও তো পোল করা যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ করা যায়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, নাহলে আমি চলে যাব। স্যার আমার প্রবলেমটা কি একটু দেখবেন এখন? হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার দেন তাহলে খালেদ। আজকের প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি বোঝা গেছে আদৌ আসলে, নাকি সব মাথার উপর দিয়ে চলে গেছে? না স্যার, আজকে আল্লাহর মতে ভালো অনেস্টলি বোঝা বলতে গেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে এত ভাস্ট হতে পারে এটা বেসিক চিন্তাই করিনি। বেসিক ক্লিয়ার হয়েছে। সারাফ, জি স্যার। স্যার হ্যাঁ বললাম আপনি যে বললেন মানে এটা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা ওকে মানে এটা গুড। তো টোটালি আগে একটা আননোন নিয়ে ছিল, সাবজেক্ট ছিল, বা মানে প্রম্পট যে শুনছি, বাট এটা যে বেসিকটা, এটার এলিমেন্টস কি, ফরম্যাট কেমন হয়, তারপরে টাইপস কতগুলো টাইপস আছে, এটার একটা ডিটেলসটা মানে আজকে ওভারভিউ হয়েছে আর কি স্যার। হ্যাঁ, এটাই এই উদ্দেশ্যই তো এটা ছিল, তাই না? জি আপনি স্যার। বলেন তো যে এখানে আপনি এআই শিখবেন, প্রম্পট জানেন না, তাহলে হইলো? হ্যাঁ না স্যার, এটা পসিবল না। হ্যাঁ, সেই জন্যই আসলে এটা দেখানো, আর এই জন্য আমি ক্লাসটা ডেডিকেট করছি। এটা এটা অল্প, এই ধরেন আমি পুরা ক্লাসে যা বলছি এটা ধরেন 15 মিনিটেই বলে দেওয়া যেত, কিন্তু ওই 15 মিনিটে কি অতটা এঙ্গেজমেন্ট, অতটা ইফেক্টিভ হইতো যতটা আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এক্সপ্লেন করে বলে পারছি? না অবশ্যই স্যার, না স্যার। অবশ্যই এটা না। এই আর কি। আচ্ছা, এটা কি ক্রিয়েট আ মেটা ফর ডেভেলপার অ্যাকাউন্ট, হ্যাঁ কন্টিনিউ বাই এন্টারিং ভেরিফিকেশন কোড। আচ্ছা, এটা আপনার এই মোবাইলে কোনো কোড যায় নাই? স্যার আমি অনেকবার চেষ্টা করছি, মোবাইলে একবার কোড আসছিল সকালে, এরপরে আর ওইটা দিলে, ওইটা সাবমিট দিলে ওইটা হয় না, বলে এটা আচ্ছা তাহলে আপনি আপডেট মোবাইল নাম্বার, আপনি জিপি একটা নাম্বার দেন, জিপি দেন, অন্যগুলা আমি জানি না, জিপিটা দেন, দিতে পারেন, আপডেট স্যার মোবাইল নাম্বারে দেন। জিপি মোবাইল নাম্বার তো এই অ্যাকাউন্টের সাথে ইয়া করা নাই, অ্যাড করা নাই। আপনি দেন, যা বলছি করেন না, বেশি বোঝেন কেন এত? হ্যাঁ, এবার সেন্ড ভেরিফিকেশন এসএমএস ক্লিক করেন, দেখেন কি হয়। কখনো ওভার মানে ইয়ে করবেন না, যে ওভার গেস করা, যে এই যে আমাদের এই না পারার পেছনে এটা একটা, যে ওভার গেস করি আমরা। হ্যাঁ, কি স্যার বলছে সরি স্যার। পড়েন, ইউ ক্যান অনলি কমপ্লিট দিস অ্যাকশন ইন অ্যাকাউন্ট সেন্টার, গো টু অ্যাকাউন্ট সেন্টার। হ্যাঁ যান, ওই অ্যাকাউন্ট সেন্টারে যান, ক্লিক করেন। এটা আপনার অনেকবার ট্রাই করছেন, ওরা আপনাকে রেস্ট্রিক্টেড করে দিছে মনে হয়, কন্টিনিউ করেন। আপনি কি আপনার ওয়াইফের অ্যাকাউন্ট ইউজ করতেছেন নাকি? জি স্যার, আমার অ্যাকাউন্টে আগে থেকে রেস্ট্রিকশন আছে। আমার ও আচ্ছা আচ্ছা, তারপরে কি বলছে? হ্যাঁ যান, অ্যাকাউন্টে যান। অনেক সময় স্যার এরকম প্রবলেম হয়, ওটিপি আসে না একটা একটা ক্যারিয়ারে। ফেসবুক খুবই বাজে, মানে ফেসবুকের উপরে চরম বিরক্ত, কিছু করার নাই। স্যার আমি অ্যাকাউন্টে তো আসছি, এখন কি আমি এখন কি ইউজার এটা তো ভিতরে যেতে হবে, এই 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 জায়গায় এসে কোথায় নাম্বারটা আপডেট করার জায়গা তো আমি দেখতেছি না। একটু আচ্ছা হ্যাঁ, ক্লোজ করেন দেখি এটা। আহ একটু বাই অপশন পার্সোনাল ডিটেলস এ যান তো, ইওর ইনফরমেশন এন্ড পারমিশন, হ্যাঁ ইওর ইনফরমেশন এন্ড পারমিশন ক্লিক করেন তো। এখানে তো আমার তো মনে হচ্ছে যে দুইটা অ্যাকাউন্ট, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ম্যানেজ কন্ট্যাক্টে ক্লিক করেন তো দেখি, ম্যানেজ কন্ট্যাক্ট। হ্যাঁ, ইনস্টাগ্রামে যাচ্ছে কেন? ইনস্টাগ্রামে অ্যাড করা আপনার এটা? না, ইনস্টাগ্রামে এটা আমার মেয়ের আমার ওয়াইফের সাথে অ্যাড ও করা। আচ্ছা, যাই হোক, আপনার আপনার নিজের অ্যাকাউন্ট ব্লক, আপনার ওয়াইফেরটা দিয়ে ঢুকছেন, তো এখন আমি হাউ আই হেল্প ইউ বলেন আপনি। আমার অ্যাকাউন্টটা আপনি ব্লক ইয়ে মানে করেন, আপনি এক কাজ করতে এটা কি পারেন, পেজ কিনা স্যার, এটা একটা ব্যাপার, উনি কি পেজ থেকে করতেছে নাকি আইডি এটা থেকে? অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট না। আমি এই যে এটা হলো আমার পেজ আর কি স্যার। হ্যাঁ, সেভ দেন। আচ্ছা, ফেসবুক তো আমি নিজেও খুব বেশি ঘাটাঘাটি করি না, আমার একদমই পছন্দ না, বাট এই যে এগুলো তো খুব বেসিক, এগুলো তো পারার না পারার কোনো কারণ স্যার নাই। বা সকাল থেকে অনেকবার ট্রাই করছি, পরে আমাকে প্রোফাইলে ক্লিক করেন তো, প্রোফাইলে ক্লিক করেন। রেস্ট্রিকশন দিচ্ছে আমাকে পরে।
ও, মেটা ভেরিফাইড, এখানে তো ওই উপরে এখানে দুইটা অ্যাকাউন্ট, আপনাকে একটা অ্যাকাউন্টে ঢুকে আপনি ওই যে উপরে শায়লা আক্তার ফেসবুক যেটা ওখানে ক্লিক করেন, এটা তো এর হ্যাঁ ভেতরে ঢুকে যাওয়ার কথা, আমি বুঝলাম না এটা কেন আসতেছে। আর একটু স্ক্রল নিচে কিছু নাই না, স্ক্রল করলে আর না, যাওয়া যাচ্ছে? আভাতার আছে লাস্ট এই স্যার। নেমে ক্লিক করেন তো দেখি। আচ্ছা, আপনি যেটা করেন এখন আর কোনো উপায় নাই, সেটা হচ্ছে আপনি কমপ্লিটলি এগুলো সাইন আউট করে আপনি নতুন করে একটা আইডি ক্রিয়েট করবেন। সেটা আচ্ছা আপনার একটা এমন একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা ফেসবুকে অলরেডি নাই, যেমন একটু আগে যে নাম্বারটা ট্রাই করলো ওটা কি ফেসবুকের কাছে আছে অলরেডি? হ্যাঁ, ওইটা আমার অ্যাকাউন্টের নাম্বার স্যার। আচ্ছা, তাহলে এমন একটা দিয়েন যেটা নাই, অথবা ইভেন মোবাইল নাম্বার না দিয়েও তো রেজিস্ট্রেশনটা হবে ইমেল দিয়ে, কিন্তু ইয়া হয় না, অ্যাপটা ভেরিফিকেশন হয় না স্যার। অ্যাপ ভেরিফিকেশন হবে না। অ্যাপ ভেরিফিকেশনের জন্য তার মানে আপনার আরেকটা নতুন নাম্বার লাগবে এখন, ঠিক আছে? জি স্যার। একটা নাম্বার লাগবে, আপনি তাহলে কালকে একটা নাম্বার জোগাড় করে আপনি হ্যাঁ ট্রাই করেন। এই ইশতিয়াক, ইশতিয়াক আছে? জি স্যার। ইশতিয়াক, আপনি কি এই ইস্যুটা কি ইয়াকে খালিদকে একটু হেল্প করতে পারবেন আগামীকাল? হ্যাঁ স্যার, দেখা যায় স্যার। একটু এটা কোনো কঠিন কিছু না, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ওকে স্যার, খালেদ যেহেতু ওকে স্যার। নতুন মানুষ, ওর হয়তো কমন সেন্স অ্যাপ্লাই করতে গেলেও সমস্যা আছে, আপনি একটু ওইটা অ্যাপ্লাই করে একটু হেল্প করেন, মানে হ্যান্ড আচ্ছা হোল্ডিং স্যার, করতে হবে আর ওকে কি, স্যার, ঠিক ওকে স্যার, আছে? অলরাইট স্যার। পার্সোনাল খালিদ, ডিটেইলস আপনি থাকতে তাহলে পারে, ফোন নাম্বার। সকালবেলা ইশতিয়াকের সাথে যোগাযোগ করে, ইশতিয়াক ইজ এ হেল্পফুল গাই, আপনি ওর কাছ থেকে এই হেল্পটা নেন, আশা করি সমাধান হবে। বাট নতুন একটা আইডি করেন, মানে যেহেতু আপনার ওয়াইফের অ্যাকাউন্ট, ওর ওর কাছে এই অ্যাক্সেসটা, মানে এটা নিয়ে আমরা কাজ করব না আর কি। আপনার আচ্ছা আপনার নামে নতুন একটা অ্যাকাউন্ট করেন, তারপরে সেটা নিয়ে ইশতিয়াক কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু ওকে, আলাইকুম। স্ক্রিনটা অফ করে দেন এখন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা বা ইয়ে? আর স্ক্রিন শেয়ার অফ করে দেন বললাম না? স্যার একটা মিনিট স্যার। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি সেই বটটা স্যার ক্রিয়েট করতে পারিনি স্যার। কে, ফখরুল? জি স্যার। কোন বটটা, কোনটা? ওই স্যার আমি যে দুপুরে একটা ইয়ে দিছিলাম স্যার, ওই যে ইয়াতে টেলিগ্রামের বট ফাদারে স্যার একটা ইয়ে করার কথা ছিল, বাট ও আমি আচ্ছা, ওইটা স্যার হ্যাঁ, আপনি কোনোভাবে। স্ক্রিন শেয়ার দেন তো, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, একটু একটু দেখা দিলে স্যার আমার স্ক্রিন ভালো হয় শেয়ার স্যার। দিয়ে দেন। আমি এটা তো খুবই সিম্পল একটা, না, এত সিম্পল জিনিস সিম্পলি আপনার স্যার না। আসলে স্যার। দেন, ছোট ছোট জিনিসগুলো অনেক সময় বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে ফেলি। জি স্যার।